যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছি তাদের সবার নামের লিস্ট ওসির কাছে পাঠানো হয়েছে। পরে আম্মু যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমি তখন খাওয়া বন্ধ করে দিই। আমার স্টিল মনে আছে ছেলেটা যদি পড়ে গেল এবং তার বন্ধু তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে, এটা আমি আমার চোখের সামনে দেখেছি। এবং যদি সত্যি সে মারা গিয়ে থাকে, আমি হয়তো জীবনে প্রথম কাউকে তখন মারা যেতে দেখেছি। মানে সবাই আমরা শহীদ হবো এরকম একটা মানে চিন্তা করতেছিলাম, কারণ এতগুলা গুলি হচ্ছে। আমি 17 জন মানুষকে গুনেছিলাম সেদিন যাদের হেডশট ছিল। জুলাইয়ের পর থেকে আমরা জীবনে কেবল জুলাই পেয়েছি, বাকি সবকিছুই আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যেরকম স্বাভাবিক জীবনযাপন ছিল সেটা আর নেই। জুলাই আগস্টে যে বিপ্লবটা আপনার জীবনকে আসলে কিভাবে চেঞ্জ করে দিল, মানে আগের জুমার সাথে এই এখনকার জুমার কি পার্থক্য? আসসালামু আলাইকুম। আলাপ সালাপ পডকাস্টের একটি নতুন পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। জুলাই বিপ্লব, এক বছরের প্রতিধ্বনি। স্বৈরাচার, নিপীড়ন আর দলীয় দখলের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠেছিল, তখন জন্ম নেয় আমাদের জুলাই বিপ্লব। এক বছর পেরিয়ে আজ আমরা ফিরে তাকাচ্ছি দুর্বার আন্দোলনের সেই পথে প্রান্তরে, যেখানে সাহস, নেতৃত্ব এবং ত্যাগ মিশে আছে প্রতিটি পদক্ষেপে। আজকের আলাপ সালাপের এই বিশেষ পর্বে আমরা শুনবো দুইজন বিপ্লবীর কথা, তাদের বিপ্লবে যুক্ত হওয়ার থেকে শুরু করে বিপ্লব সফল করে ঘরে ফেরা পর্যন্ত সম্পূর্ণ গল্প। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্ট নাফিসা ইসলাম সাকাফি আপু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জুমা আপু। ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের আজকের পর্বটি মূলত জুলাই বিপ্লবকে ঘিরেই সাজানো হয়েছে, তো আমার প্রথম প্রশ্নটা আপনাদের সাথে, কিভাবে আপনারা এইভাবে রাজনৈতিক এবং সামাজিক একটি আন্দোলনে জড়িয়ে গেলেন? মানে বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচার অনুযায়ী মেয়েরা সাধারণত পলিটিক্যাল অ্যাক্টিভিজমে জড়ায় না। আপনারা কিভাবে এই সামাজিক সচেতনতা ও রাজনৈতিক অ্যাক্টিভিজমের দিকে ঝুঁকে পড়লেন? আমি সাকাফি আপুকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আহ, আমি আসলে যেটা মনে করি যে আমি রাজনীতি সচেতন একজন মানুষ, কিন্তু রাজনৈতিক ভাবে কোনো সংগঠনের সাথে আমি সংযুক্ত ছিলাম না বা এখনো নেই। তো সেভাবেই কোটা আন্দোলনটা হচ্ছে আমার বিগত যে রাজনৈতিক সচেতনতা কেন্দ্রিক যে অ্যাক্টিভিজম গুলো ছিল, সেগুলো কেন্দ্রিক যেসব কাজগুলো আমিতে অ্যাক্টিভ ছিলাম, সেগুলোর মতোই কোটা আন্দোলনে আমি সংযুক্ত ছিলাম। এবং আমি আমার আম্মু কিছুদিন অসুস্থ ছিল, কিছুদিন অ্যাটেন্ড করতে পারিনি, আবার যখন আমি সুযোগ পেয়েছি আবার অ্যাটেন্ড করেছি। তো এটা তখন ছিল শুধুমাত্র কোটা আন্দোলন। তো 14 তারিখে যেটা হয়েছিল যে শেখ হাসিনা রাজাকার বলে বললো, আমাদের বোনরা এবং ভাইয়েরা যারা হলে ছিল তারা হচ্ছে হল থেকে বের হয়ে সেটার হচ্ছে বিরোধিতা করলো এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিল। এবং 15 তারিখে ক্যাম্পাসে হচ্ছে আমাদের উপর যে হামলা হলো, এরপর কিন্তু এটা আর কোটা আন্দোলন ছিল না। তো আমার মেইনলি হচ্ছে 15 তারিখ পর্যন্তই আমরা হচ্ছে এটা হচ্ছে কেবল একটা আন্দোলন, শিক্ষার্থীদের একটা আন্দোলন, এরকম এভাবেই আমরা হচ্ছে ব্যাপারটাকে নিয়েছিলাম। এবং আমি নিজে যেহেতু সরকারি চাকরি করব না, সেহেতু অন্যদের প্রতি আমার একটা সাপোর্ট ছিল, বাট আমি নিজে ওভাবে এঙ্গেজ ছিলাম না, যেটা সত্য কথা। যে আমি ওদেরকে সাপোর্ট দিচ্ছিলাম, আমি ফেসবুক ওদের সাথে সলিডারিটি জানিয়েছি, কিন্তু আমি নিজে খুব বেশি অ্যাটেন্ড থাকতে পারিনি। 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি প্রতিদিন ছিলাম, একদম প্রতিদিন, কারণ তখন ব্যাপারটা আসলে একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হয়ে গেছে। সেখানে আমার আর ঘরে থাকার সুযোগ ছিল না। অ্যাকচুয়ালি আমি ঘরে থাকতে চাইলেও আমার বিবেক আমাকে ঘরে থাকতে দেয়নি। এবং 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, বিজয় পর্যন্ত আমি যেরকম বাইরে ছিলাম, এখনো আমাদের দেশের সংস্কারের কাজে এখনো বাইরে থাকতে হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি ঘরে ফেরা হচ্ছে না। তো আপনি যেটা বললেন আর কি ভাইয়া, যে মেয়েরা অ্যাকচুয়ালি এঙ্গেজ থাকে না। তো মেয়েরা কেন এঙ্গেজ থাকে না এটা কিন্তু আমরা জানি। আমরা আসলে, আমার কাছে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় ছেলেদের চেয়েও মেয়েদের মধ্যে আবেগ বা দায়িত্ববোধটা একটু বেশি। কিন্তু সিচুয়েশনের কারণে মেয়েরা সামনে আসতে পারে না, বা সিচুয়েশন গুলো এত হার্ড থাকে বা মেন্টালি এত ট্রমা দেয় যে মেয়েরা ভয় পায়।
কিন্তু মেয়েদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধটা ছেলেদের সমান কিংবা কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের চেয়েও বেশি। এটা আমি জুলাই এবং আগস্টে দেখেছি। জি, ধন্যবাদ আপু। জুমা আপু, আপনি কিভাবে এই আন্দোলনের সাথে জড়িয়ে গেলেন? আপনি কি একদম শুরু থেকেই ছিলেন কিনা? হুম, আমি একেবারে শুরু থেকে বলতে যখন ৩ তারিখ ৩ জুন সরি ৫ই জুন যখন এই কোটার রায়টা আসে, আ সেদিন থেকে আমি ঘটনাটা ফলো করছিলাম। এটা এই কারণে করা যে আমি নিজে কিন্তু একজন আমার মা সরকারি চাকরিজীবী, আচ্ছা, প্রাইমারি আচ্ছা। স্কুলের টিচার। সেদিক দিয়ে আমি হচ্ছে পোষ্য কোটা এবং নারী কোটা দুটো মিলিয়ে অলমোস্ট আমার 90% আরকি কোটা থাকে। তো তারপরেও আমি এই রায়টা মেনে নিতে পারিনি এই কারণেই যে আ এটা তো আসলে একটা ইনজাস্টিস। আমি হয়তো পাই কিন্তু আর যারা পায় না বা যারা আমার মতো প্রিভিলেজড না তাদের সাথে এটা অবশ্যই ইনজাস্টিস। এজন্যই আরকি আমার কোটা আন্দোলনের সাথে যুক্ত হওয়া এবং আমি যখন কোটা আন্দোলন ঈদের পরে যখন জুলাই মাসে শুরু হয়, সম্ভবত এই জুনের ২১-২২ তারিখের দিকেই যখন সবাই ক্যাম্পাসে ফিরে তখন থেকেই পুরো উদ্যমে শাহবাগে বসা বা রাজুতে বসা এই কর্মসূচিগুলো শুরু হয়। তখন থেকেই আমি ছিলাম। কিন্তু একেবারেই অ্যাটাচড হওয়া বা একেবারেই এটার সাথে জড়িয়ে যাওয়া যখন থেকে সেটা হলো যখন ১৪ তারিখ রাতে আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে সবাইকে যখন সম্বোধন করা হয় এবং সেই রাতের সবচেয়ে আ কি বলবো? সেই রাতের যে ঘটনাটা এটা এত বেশি মানুষকে আম করেছে, উৎফুল্ল করেছে। সেখান থেকে যদি আমি নিজের এক্সপেরিয়েন্স বলি, যখন আমি তখন হলে থাকতাম না, আমি বাসাতেই থাকতাম। সেখান দিয়ে আমি আমার বঙ্গমাতা হলের যে মেয়েরা ছিল, তারা যখন তালা ভেঙে বের হলো, আমিও তাদের সাথে, সাথে করে রাতে আ যাই, ভিসি চত্বরে যাই এবং সেখানে আমি একটা স্লোগান শুনেছিলাম যে, আম আ "তুমি কি, আমি কি, রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার।" এই স্বৈরাচার শব্দটা যে ঢাবির বুকে কখনো আমি কারো মুখ দিয়ে শুনতে পাবো, ঢাবির মতো জায়গায় যেখানে ছাত্রলীগ না করলে হলে পর্যন্ত থাকা যায় না, সেখানে কেউ হাসিনাকে স্বৈরাচার বলবে, এটা আমার জন্য ছিল বিস্ময়কর এক ব্যাপার। যেহেতু আমি কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ছিলাম জুলাইয়ের আগে। আম এবং আমি আসলে রাজনীতিতে কখনো ঢুকবো না এই কারণেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজনীতির যে নোংরা বিষয়গুলা সেগুলো আসলে সেই সময় স্পেসও ছিল না। তো সেই কথাটা শোনার পর থেকে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। এজন্যই যে উম এই জায়গা থেকে হয়তো একটু আমাদের মধ্যে হোপ আসলো যখন হাসিনাকে স্বৈরাচার বলার সুযোগ আমরা পেলাম। তারপরের দিন সকালে যখন আমাদের উপরে হামলা করা হলো, পরের দিন আমাদের ভিসি চত্বর থেকে মল চত্বরের জায়গাটাতে যখন ছাত্রলীগ হামলা করে আমাদের ভাই-বোনদের আহত করল। তারপর থেকে আমার মনে হলো যে না, এটা সামনে যাবে এবং আ ঢাবির বুকে বা ছাত্রদের গায়ে যখনই হাত তোলা হয়েছে, বাংলাদেশের ইতিহাস কিন্তু পাল্টেছে এবং সেই আমাদের সেই সাহসটা ছিল, সেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা থেকে জড়িয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত আন্দোলনের সাথে এই আ এখন পর্যন্ত আন্দোলনের আরকি আমরা একটা যদি সবকিছু পিক চালিয়ে নিয়ে মোমেন্ট যাওয়া, যদি আমরা ঘরে ধরি, ফিরতে না পারা। যে কখন আন্দোলনটা একদম শক্ত প্রতিরোধ ভাবে আমরা তুলে ধরতে পারছিলাম, সেটা ছিল আপনার আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় মেয়েরা আ ছাত্রলীগ ছাত্রলীগের মেয়েদেরকে যেভাবে হল থেকে বের করে দিয়েছিল। আচ্ছা, আপু আপনারা ২ জনই তো আন্দোলন চলাকালীন সময়ে হলে থাকতেন। তো আপনাদের আপনারা তো বাসায় থাকতেন। তো হলে যে ছাত্রলীগের মেয়েদেরকে যে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিল, সেটার পেছনের গল্পটা একটু যদি বলতেন যে কিভাবে উদ্যোগটা নেয়া হয়েছিল এবং সবগুলা হলে একসাথে কিভাবে সমন্বয় করা হলো? জুমা আপু যদি বলতেন ব্যাপারটা। আচ্ছা, সেদিনের ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে আম ১৫ তারিখ তখন আমরা সবাই আ ভিসি চত্বর থেকে হলপাড়া হয়ে আমাদের মিছিলটা ঘুরে আসছিল। তখনই ছাত্রলীগের হামলাটা হয় এবং আ সেদিনের পরিস্থিতি এত বেশি ভয়াবহ ছিল। আ আমি যাদের সাথে হাসপাতালে গিয়েছিলাম, ইভেন হাসপাতালে পর্যন্ত তারা হামলা করতে একবারও ভাবে নাই, যেখানে সবাই চিকিৎসার জন্য গিয়েছে। ৩ বারের বেশি আমরা হাসপাতালে থাকাকালীন আমাদের উপর হামলা করা হয়। তারপরে সেদিন রাতে যেটা হলো সম্পূর্ণ অবিশ্বাস্য। যখন সবাই চিকিৎসা নিয়ে হলে ফিরছে বা তখনও তাদেরকে বিভিন্ন জায়গায় হলপাড়ায় বাধা দেওয়া হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই যেটা হওয়ার ছিল যে হলের প্রত্যেকের মধ্যে তখন পর্যন্ত ছাত্রলীগের সাথে যে রেষারেষির বা একটা স্নায়ু দ্বন্দ্ব চলছিল, সেটা সরাসরি যখন রূপ নিল, এর আগে পর্যন্ত সবার মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল ছাত্রলীগের প্রতি বা তাদের যে ডমিনেটিং যেটা একটা
ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটার প্রতি একটা ভয় ছিল। তো ক্ষোভ এবং ভয় সেটা সেদিন আসলে যখন আমাদের উপর হামলা করা হলো, সেদিন আমি যেটা মনে করি যে সবার মধ্য থেকে সেই ভয়টা হাওয়া হয়ে গেল। যে আল্টিমেট যেটার ভয় ছিল সেটা অলরেডি কেটে গেছে। যে হামলা হতে পারে কি? হয়ে গেছে। তখন যেটা হলো যখন ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে এনে জড়ো করা শুরু করলো এবং এবং এটা আমাদের জন্য খুবই এটা আপনার ইনস্টিটিউশনাল প্রাইড বলতে পারেন। কিন্তু এটা আমাদের জন্য খুবই ইগোতে লাগে যে যখন বাইরে থেকে কেউ টোকাই এনে আমরা এভাবেই বলি, যখন বাইরে থেকে কেউ টোকাই এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করায় এবং তাদেরকে আবার এনে হলের সামনে জড়ো করে যাতে ছাত্ররা হলে ঢুকতে না পারে, যারা কোটা আন্দোলনে গিয়েছে তাদের উপর আবার হামলা করা হয়। তখন সেটা বিভিন্ন হলে আম বিভিন্ন যারা রাজনৈতিক দল ছিল অবশ্যই তারা এটার ক্রেডিট দাবি করে। কারণ এই কাজগুলো তারাই অনেক বেশি করেছে। তবে এই জায়গায় মেয়েরা সবচেয়ে বেশি কেন থ্যাংকস ডিজার্ভ করে বা কেন তাদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি সেটা যদি বলি, যখন আমরা আমাদের উপর হামলা করা হলো বা সব ছেলেদের উপর হামলা করা হলো, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, সেই সময়েও রোকেয়া হলের সামনে আমার স্টিল মনে আছে সেদিন ছিল মোহরমের দিন সম্ভবত। সেদিন তারা আমরা যে রাজুতে যখন আন্দোলনের জন্য স্লোগান দিচ্ছিলাম, সেই জায়গা থেকে সবাইকে সরিয়ে তারা সেখানে ডিজে বাজাচ্ছিল, সাউন্ড বক্স এনে সেদিন তারা গান বাজাচ্ছিল এবং সেই অবস্থাতেও যখন ছাত্রলীগের সব নেতা কর্মী কেন্দ্রীয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সামনেই দাঁড়িয়ে আমার স্টিল মনে আছে রোকেয়া হলের মেয়েরা টুকাই বলে, ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে, এই ধরনের স্লোগান গুলো দিচ্ছিল। আমি মনে করি আমাদের সাহসের সঞ্চারটা না আমাদের মেয়েরাই করেছে। সেখান দিয়ে তো শুরু হলো যে ছাত্রলীগের যখন এটা এই কারণেই বেশি স্পার্ক করেছিল যখন তারা এই ধরনের গানগুলো গাইছিল ওই রাজুতে দাঁড়িয়ে। এটা কিন্তু রোকেয়া হলে শোনা যায়। তারা বিভিন্ন ধরনের মেয়েগুলো বিভিন্ন ধরনের গান গাইছিল, সেই সবের সাথে তারা আনন্দ ফুর্তি করছিল, যেখানে আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়ে আমাদের বোনেরা রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং সারা দেশে সেটা তো আলোড়ন তুলেছিল। এবং যখন ওখান দিয়ে মেয়েরা হলে যায় তাদের উপর যে চাপা ক্ষোভটা ছিল, বিশেষ করে আতিকা, তারপর ওই যে আরো যারা ছিল, তাদের উপর মেয়েদের এই ক্ষোভটা গিয়ে পড়ে এবং তারা সেখান দিয়ে ওকে বের করে দেয় এবং প্রভোস্টের কাছ থেকে সাইন নেই যে এটা ছাত্রলীগ মুক্ত হবে বা এরকম। এবং সেটা থেকে না এই সাহস খুবই মানে তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সঞ্চার করে এবং সেখান দিয়ে ছেলেদের হলগুলোতে আস্তে আস্তে এবং এরকম করতে করতে সকাল হতে হতে দেখা গেল জগন্নাথ হল সহ প্রত্যেকটা হল থেকেই অলমোস্ট ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে এবং এখান দিয়েই মূলত ছাত্রলীগের যে পরাজয়টা সেটার শুরু হয়। এবং 16 তারিখ তো আমরা সবাই দেখছি আমাদের তার মানে আবু সাইদ ভাই আমাদের শহীদ যে হলেন। ছাত্রলীগ উচ্ছেদের যে তারপরে অভিযান সেটা মূলত রোকেয়া ছাত্রলীগের হল থেকেই শুরু হয়েছে রুমগুলোতে বলতে পারি সবার আমরা। অভিযান চালানো হলো। এরপর তো ধন্যবাদ। সামনে তো আরো আপনারা আগালো। তো পরিবারের সাথে ছিলেন। তো আমাদের বাংলাদেশের পরিবারগুলোতে যেমন হয় যে মেয়েদেরকে একটু বেশি জি, প্রোটেক্টিভ জি, জি। ভাবে দেখা হয় যে রাতে বাইরে থাকবা না, আন্দোলনে যাবা না, এই ধরনের একটা মেন্টালিটিতে থাকতে হয়। তো সাকাফি আপুকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে মানে আপনার সাথে পরিবারের এই বোঝাপড়াটা কিভাবে হলো যে আপনি আন্দোলনে যাবেন, এটা কি পরিবারকে জানিয়ে যেতেন কিংবা কিভাবে পরিবার থেকে সাপোর্ট গুলো পেতেন আপনি? অ্যাকচুয়ালি আমি খুবই ব্লেসিং একটা ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে হচ্ছে রাজনীতি সচেতনতা যে জিনিসটা সেটা আমি আমার ফ্যামিলি থেকে আসলে শিখেছি। তো আন্দোলনের দু একদিন যখন হচ্ছে খুব হাঁপিয়ে গেছি বা মৃত্যুর ভয় আসলে সবারই থাকে, আমারও ছিল। যেমন 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, এই 3 দিন আমার বাসা থেকে বের হতে একটু ভয় লেগেছে। তো আমার এখনো মনে আছে, আমার ভাইয়া মজা করে বলতো আমাকে যে তুই অত ভালো না, তুই শহীদ হবি না, যা যা। মানে আমাকে ভাইয়া খুবই আমাকে চিল মুডে রাখার ট্রাই করতো সবসময় এবং ফোনে কন্ট্যাক্ট করতো। তো আমি হচ্ছে ফ্যামিলি থেকে অনেক আগ থেকে আমি ডিটাচ ছিলাম, মানে বাইরে বাইরে হোস্টেলে বড় হয়েছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার বাসা থেকে কখনো কল আসে না, খুবই নর্মাল, আমি বাইরে থাকি, সবাই জানে যে আমি বাইরেই মানে বাইরে কাজ করতেছি, ইটস ওকে। বাট আন্দোলনের সময় হচ্ছে ফার্স্ট টাইম আমি ফিল করেছি আসলে ফ্যামিলি জিনিসটা কি। যে 5 আগস্ট যখন হচ্ছে প্রচুর গুলাগুলি হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছিল, ইমার্জেন্সির ভেতরে এসে গুলি করে দিয়ে গেল পুলিশ, তখন হচ্ছে ভাই আমার ফোন কলে ছিল। তো আমি কান্না করতেছিলাম। আমার সেদিন ফার্স্ট অফ মানে একদম প্রথমবার জীবনে আমি ফিল হয়েছে যে আমি যুদ্ধক্ষেত্রে আছি। আমার আশেপাশে অনেকের গায়ে গুলি লাগতেছিল। তো তখন হচ্ছে ভাইয়া বলতেছিল যে কিছু হবে না, কিছু হবে না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হলে আমাদের উদ্ধার করবে। সেটা কি তো 5 এই আগস্টের কথাটা আমার ঘটনা? সবসময় মনে থাকে।
5ই আগস্ট এটা হচ্ছে ঢাকা মেডিকেলের ওখানে, চাংকারপুলের ওখানে প্রচুর গোলাগুলি হচ্ছিল। আমি খুব ভয় পাইছিলাম। তো এই কথাটা আমার কাছে মনে হয় যদি আমি শহীদও হয়ে যেতাম, আমার এই কথাটা আমি মানে জান্নাতে গিয়ে হইলেও বলতাম, যে ভাইয়া বলতেছিল আল্লাহ ফেরেশতা পাঠায় হলো আমাদেরকে উদ্ধার করবে, ভয় পেও না। তো ওরকম একটা পরিবার থেকে আমি হচ্ছে এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলনে ছিলাম, আমি অনেক রাতে হচ্ছে 2টা 3টায় বাসায় ফিরেছি। যেমন হচ্ছে যেহেতু আমি বাসায় ফিরতে হবে, তো ক্যাম্পাস এরিয়াটা সেফ ছিল না, অনেকগুলো জায়গায় ছাত্রলীগের ছেলে পেলে হচ্ছে টহল দিত। তো যখন আমাকে কেউ ফোন ফোন দিয়ে, আমার অনেকের সাথে কন্ট্যাক্ট ছিল তখন, তো ফোন দিয়ে বলে দিত এই জায়গাটা সেফ না, তো আমাকে তখন ঘুরে অন্য জায়গায় যেতে হতো। পরে অন্য রাস্তায় গিয়ে দেখা যেত ওখানে গাড়ি নাই। তো এরকম করে আমাকে অনেক রাত রাত করে আমি বাসায় ফিরেছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি খুব সাপোর্ট দিয়েছে আমাকে, এবং আমাকে সবসময় বলেছে যে আসলে পৃথিবীতে মানে দেশের জন্য করার চান্সটা সবাই পায় না। অনেকগুলো জেনারেশন চলে যায় কিন্তু দেশে কোনো কিছু হয় না, বা দেশের জন্য করার জন্য কন্ট্রিবিউশনের একটা সুযোগ পায় না। তো আমাদেরকে যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদের অবশ্যই ট্রাই করা উচিত। তো এই দিক থেকে আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ 100% সাপোর্ট আমি পেয়েছি, এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টও পেয়েছি। আমার ফ্যামিলি তখন আমার সব খরচও বিয়ার করতো। তো এটা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় যে প্রোটেক্টিভ হওয়ারও কিছু রিজন থাকে। আসলে আমাদের ছেলে আর মেয়েদের মধ্যে তো একটা তফাৎ থাকে, মেয়েদের সেফটির একটা ইস্যু থাকে। বাট এই জুলাই অভ্যুত্থানে সবগুলো মেয়েরই মানে একদম 90% মেয়েই ধরা যায় যে ফ্যামিলি গুলো তাদের মেয়েদেরকে যেতে বলতেছিল আন্দোলনে। আমি যত মেয়েদের সাথে কথা বলেছিলাম আন্দোলনের পরে, সবাই বলেছিল যে ওদের ফ্যামিলি কান্না করতেছিল, মা বলতেছিল যে কষ্ট হচ্ছে আমার, কিন্তু তুমি যাও, তো যাও, তুমি আন্দোলনে যাও। আমার অনেক তোমার অনেকগুলো ভাই মারা গেছে, তুমি যদি এখন ঘরে থেকে বসে থাকো, এটা তাদের সাথে মানে জুলুম হবে, তুমি যাও। মায়েরা কাঁদতে কাঁদতে মেয়েদেরকে মানে আন্দোলনে যেতে বলছে, এরকম গল্প তারা আমাদের সাথে শেয়ার করেছে। তো জুমা আপু, সাকাফি আপুর পরিবার থেকে উনি যেভাবে একদম আহ, অঢেল সাপোর্ট পেয়ে গিয়েছেন এবং বরং উৎসাহ দেওয়া হয়েছে, আপনার গল্পটাও কি তেমনই ছিল কিনা, যে পরিবারের একদম সমর্থন? আমার গল্পটা আসলে সেরকম ছিল না। আমি যেরকম বলছিলাম যে, আমার বাবা কিন্তু খুবই বিপ্লবী চেতনার মানুষ এবং আমার মনে হয় যে আমার যেটুকু বিপ্লবী ধ্যান ধারণা সেটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি। তো আমি যখন ৫ তারিখ যখন সবাই ইনজিউরড হলো, তখন কিন্তু মানে আমিও মানে ইনজিউরড ছিলাম। যেহেতু আমি একদম মিছিলের শুরুর দিকে ছিলাম এবং আমি হাসপাতালে অনেকক্ষণ ধরে বের হতে পারছিলাম না। ওখানে আটক ছিলাম। তো পরে যখন মানে বাড়ি থেকে বারবার কল দিয়ে জানতে চাচ্ছিল যে আমি আসলেই ইনজিউরড কিনা। আমি প্রত্যেকবারই আরকি সেটা ডিনাই করছিলাম যে না আমি ইনজিউরড না। কারণ আমার চেয়ে অনেক বেশি ইনজিউরড অনেকে আছে। সেই জায়গায় আমি সামান্য ইনজিউরি নিয়ে যে কালকে থেকে যাব না এটা আসলে আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। বাসায় বললে এটা বলবে যে যেহেতু আমি আসলে বাড়িতে সাথে থাকি না। আমি মেসে থাকি ঢাকায়। বাড়ি থেকে আরকি যেহেতু এত দূরে থাকি বাবা-মায়ের স্বাভাবিক টেনশন হয় এবং আমি আমার বাড়িতে সবার বড়। তো আমার ছোট বোন কি করলো যখন দেখলো যে আমি ইনজিউরড সে পরের দিন থেকে নেমে গেল আমাদের কক্সবাজারে। সেখানে সে আন্দোলনে নেমে গেল। তো আম্মুর যেটা ভয় যে ২ মেয়ে আন্দোলনে চলে যাচ্ছে বা এরকম অবস্থায়। তো আম্মুর একটু ভয় ছিল। এজন্য আম্মু আমাদের দুজনকে খুবই বকাবকি করতেন এবং আমাকে বলত যে যাতে আমার বোনকে বলে বোনকে বলত যেন আমাকে বলে যাতে না যাই। বা এরকম রিস্ক না নিই। কিন্তু আব্বুর একটা মৌন সমর্থন ছিল। কারণ আমি ১ম দিকে কি করতাম যাতে আমাকে যাতে কেউ টিভিতে না দেখে এজন্য আমি সচরাচর মানে টিভিতে ভয়েস দিতাম না বা এরকম সবসময় পত্রিকাতে ভয়েস দিতাম। তারপরেও ২-১ টা জায়গায় আম্মু দেখে ফেলে এবং হচ্ছে আমাকে বলছিল যে সাবধানে থেকো। একবারও বলে নাই যে যেও না। কিন্তু যখন আবু সাইদ ভাই মারা গেলেন, তারপর থেকে তো আমাদের লকডাউন হলো। সরি সব জায়গায় দিয়ে শাটডাউন করে দিল। এবং অনেক বেশি খারাপের দিকেই যাচ্ছিল। এবং এই পরিস্থিতিটা এত বেশি খারাপের দিকে গিয়েছিল যে আমাকে আ উম আমার যারা বাসায় থাকতেন তারা আমাকে রিস্ক ফিল করতেছিলেন বলে সবাই বাড়ি ছেড়েও চলে গিয়েছিলেন। ওই টাইমে আমার যাওয়ারও ইভেন কোন জায়গা ছিল না। এমনও হয়েছে আমি ২ দিন ঢাকায় কই যাবো জানি না। এজন্য রাস্তায়, রাস্তায় ঘুরেছি। ওই যে টাইমটাতে যে আমি এখন কই যাবো, কই থাকবো? এরকম পরিস্থিতি আমার গিয়েছে। এবং যখন এই পরিস্থিতি যখন আর সামলাতে পারছি না, আমার যখন যাওয়ার আর কোন জায়গা নেই, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে বাড়িতেই চলে যেতে হবে। যেহেতু ঢাকার পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে এবং সবাই ওই সময়টা কি ছিল যে যখন সবাইকে কল দিতাম যে আমি হয়তো আসবো। সবাই বলত, "হ্যাঁ, হ্যাঁ আসো।" কিন্তু যাওয়ার পরে দেখা গেল হয় আশেপাশে কোন আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বাসা বা তারা রেইড দিচ্ছে। ধানমন্ডিতে আবার ২ দিন এমন হয়েছে। ২ দিন ২ বাসায় ছিলাম। ২ বাসার পাশেই রেড দিল এবং তারা রিস্ক ফিল করল যে এখানে যদি ভার্সিটির স্টুডেন্টরা থাকে সেটা তাদের জন্য রিস্ক।
এই কারণে পরবর্তীতে উত্তরা গেলাম। সেখানেও সেইম অবস্থা, সামনে গোলাগুলি। তারপর হচ্ছে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পরে যেটা হলো যে আম্মু আরকি আমার অবস্থা দেখে, তখন তো এত বেশি ট্রমাটাইজিং ছিল প্রত্যেকটা মুহূর্ত। তখন আমরা মহেশখালীতে আরকি সংগঠিত করলাম। আমাদের মহেশখালীতে এর আগে একদিন হলো এবং গোলাগুলি হওয়ার কারণে বাচ্চারা সব চলে গেল। তারপর যখন আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, বাড়িতে চলে গেলাম। যেহেতু আমাদের আর যাওয়ার কোনো জায়গা ছিল না। যারা হলে থাকতো বা মেসে থাকতো, তাদের আল্টিমেটলি বাড়িতে চলে যেতে হয়েছিল এবং বাড়িতে চলে যাওয়ার পরে আমরা ওই জায়গায় সমন্বয়ক যে কমিটি, সেটা আমরা সংগঠিত করলাম বা আন্দোলন করার জন্য। এটা জানার পর থেকে আম্মু আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয় যে এখন তো আমার আম্মুর কাছে প্রত্যেকদিন আরকি কল আসতো যে আমি কোথায়? বলতেছি আপনার এই আমি কি আন্দোলনটা কি করছি? মানে আম্মু মহেশখালীতে ওটাকে খুব সংগঠিত রিস্ক করেছিলেন? ফিল করতেন। হ্যাঁ, আমাদের এমনও হয়েছে যে আমাদের প্রত্যেকের লিস্ট করে আ মিউট করা আপনার। হ্যাঁ, আপনার মিউট করা। মহেশখালীতে করার জন্য আমরা যে সমন্বয়ক টিম, সেটা সহ আমাদের তো বেশিরভাগই হচ্ছে Facebook দিয়ে হচ্ছিল। তো আমরা হচ্ছে গ্রুপ খুলি এবং পরের দিন আমরা কোথায় যাব সেটা আমরা সংগঠিত করছিলাম। তো আমি বাড়ি গিয়েছিলাম সম্ভবত আম ১ ই আগস্ট বা হ্যাঁ, ১ ই আগস্ট হচ্ছে আমি বাড়ি যাই। সেখানে আমরা ২ এবং ৩ আগস্ট কিভাবে আন্দোলন সংগঠিত করব সেটার জন্য প্ল্যান করছি। এবং এর মধ্যে বেশ কয়েকবার আমার আম্মুর কাছে কল আসে এবং প্রত্যেকদিন দেখা যেত আমাদের বাড়ির সামনে কেউ না কেউ দাঁড়ায় আছে। এটাকে আমার আম্মু রিস্ক ফিল মনে করছিল। এবং এর মধ্যে আরকি খবর আসে যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছি, তাদের সবার নামের লিস্ট ওসির কাছে পাঠানো হয়েছে। তো এটা তো একটা আব্বু যেখানে যায় শুনে আসে যে আপনাদের মেয়েরা তো পারবে না। আর কোনদিন চাকরি হবে না। এরকম। আব্বু তখন আমাকে বলল যে, "চাকরি হবে না এটা কোন ফ্যাক্টই না। আল্লাহ যদি এলেম দেয়, আল্লাহ যদি রিজিকে যেটা রাখছে সেটাই হবে। এর বাইরে তো এমন না যে সরকারি চাকরির জন্য ওকে হচ্ছে অন্যায়ের সাথে আপোস করতে হবে।" এরকম আব্বু আরকি যখন উত্তর দেয়, তখন আমি ফিল করি যে না, আসলেই এই জায়গাটাকে আমার এই যে সংগ্রামটাকে বা আমার এই যে বিপ্লবকে ভালোবাসাটাকে আমার বাবা আরকি আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পরে আম্মু যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমি তখন খাওয়া বন্ধ করে দিই। আমার স্টিল মনে আছে। এরপর আব্বু আরকি আমাকে সাহস দেয় যে, "ঠিক আছে, তুমি ২ দিন বাসায় থাকো। আমি তোমাকে" আমার আব্বু তখন কক্সবাজার এবং আমি গ্রামে। আব্বু বলল যে, "আমি তোমাকে নিয়ে যাবো।" এবং ৫ ই আগস্ট আমি হচ্ছে আব্বুর সাথে বলছিলাম যে আমরা কলে যে, "আব্বু আমি কক্সবাজার যাবো।" তখন হচ্ছে আ অবস্থাটা তখন এত বাজে ছিল। আমার আব্বুর সামনে আব্বু ছিলেন তখন আন্দোলনে। আব্বুর সামনে গোলাগুলি হচ্ছে। আব্বুরা হচ্ছে এটা কি একটা বিল্ডিং এ মহেশখালীতেই? আশ্রয় নিল এবং আমাকে কল দিয়ে বলল যে, আচ্ছা। যা কিছু হয়ে যেতে পারে।" এরকম একটা অবস্থা। আ এবং আমি আব্বুর সাথে কলে শুনছি যে সামনে গোলাগুলি হচ্ছে এবং সেদিন ৮ জনের বেশি সম্ভবত জি, কক্সবাজার এরিয়াতেই। এরকমও অবস্থা হয়েছিল। এবং এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তাদের যে অবৈধ যেসব অস্ত্র সবগুলো নিয়েই তারা তখন আসলে মাঠে নেমেছিল। এবং ওই পরিস্থিতিতে যখন ৫ তারিখ হাসিনা পালালো এটা যখন শুনি, তখন আমি বাসায় এবং আব্বু ওখানে এবং যাওয়ার কোনো ওয়ে ছিল না। কারণ সবকিছুই বন্ধ করে রাখা হয়েছে। এবং আমি আর আব্বু দুজন মিলে মানে ২ জন ২ পাশে এত বেশি কাঁদছিলাম যে আব্বু আমাকে ঈদ মুবারক বলে শোনাচ্ছিলেন যে, "মা, এতদিন তোমার দিকে আমি তাকাতে পারতাম না।" কারণ আ তখন এত বেশি ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকজন একেকজন শহীদ, এগুলো নেওয়ার মতো মানসিক শক্তি আসলে ছিল না। আ তারপরও ওই যে দেশকে ভালোবেসে যারা নেমেছে, তাদের মতো আসলে আমরা কিছুই করতে পারি নাই। এটা অস্বীকার করার কিছু নেই। আমাদের যেটুকু অবদান মাঠে যাওয়া বা যখন ভার্সিটি বন্ধ হলো তখন নীলক্ষেতে আন্দোলনে ছিলাম সায়েন্স ল্যাবের দিকে। এখন কথা বলতে এই পারছি আমরা আমাদের এগুলা। কন্ট্রিবিউশন এইটুকুই আসলে যে মাঠে থাকা। আর যারা জীবন জীবনের দিয়েছে তাদের তো একেবারে বিনিময়ে না জীবনটাই হলে চলে আমরা গেল। হয়তোবা এবং এখন কথাই বলতে তাদের এই পারতাম না মন জীবনগুলার খুলে। বিনিময়ে আসলে তো আমরা এখনো স্বৈরাচারী সরকারের হাসছি, যে খেলছি, আমরা কথা আ বলছি। জুলাই আন্দোলনকে দমন শুনতে করতে যে পাচ্ছি। তাদের সর্বশক্তি প্রয়োগ দেখলাম যে ১৭ই জুলাই ঢাকা ভার্সিটির সবগুলো হল খালি করার নির্দেশ দেয়া হলো এবং ১৮ তারিখ থেকে ইন্টারনেট একদম ব্ল্যাক আউট করে দেয়া হলো যেন কেউ কারো সাথে যোগাযোগ না করতে পারে। আপনারা যেভাবে আ সমন্বয় করে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেটা বন্ধ করে দেওয়ার জন্যে। তো সেই হুম, একটা কঠিন পরিস্থিতিতে ১৭-১৮ জুলাইয়ের যে একটা টালমাটাল অবস্থা যে হল ছেড়ে কোথায় যেয়ে উঠবো সেই জায়গাটাও অনেকের নেই। তারপর আবার একজন আরেকজনের সাথে যোগাযোগ করে জি। আন্দোলনটা একটু দাঁড়া করাবো সে অবস্থাটাও নেই। ইন্টারনেটও নেই। তো তখন অ্যাকচুয়ালি আপনারা কি করলেন বা কিভাবে ওই পরিস্থিতিটাকে আন্দোলনকে আরো সামনে এগিয়ে নিয়ে গেলেন? সাকেফি আপু যদি। আহ হ্যাঁ, 17 জুলাই যখন আমরা হচ্ছে ভিসিতে গায়েবানা জানাজাটা শেষ হলো, তো তখন তো ভাইয়ারা বলল যে আমরা হচ্ছে এখন রাজুর দিকে যাবো আর কি। তো আমি তো বাসা থেকে গিয়েছিলাম ক্যাম্পাসে।
তো সেদিন কিন্তু ক্যাম্পাসে মোটামুটি একটা সকাল থেকে স্টুডেন্টরা ক্যাম্পাস হলগুলো খালি হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। এবং আমি হচ্ছে আপডেট পাচ্ছিলাম ভাইয়াদের থেকে যে ক্যাম্পাসে হচ্ছে বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। সবগুলো একদম চাঙ্কারপোল থেকে শুরু করে শাহবাগ, তারপরে হচ্ছে নীলক্ষেত, এই সবগুলো এরিয়াতে পুলিশ দাঁড়িয়ে আছে এবং আইডি কার্ড দেখানোর পরেও ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমার যেটা মনে হয়েছে ঢুকতে দিচ্ছে না, আমি জোরাজোরি করলে ঢুকতে দিবে হয়তো বা দিবে না কিছু একটা, বাট আমি ট্রাই করি। আমি বাসা থেকে বের হয়েছিলাম, আমাদের গাইবান্ধা জানাজা ছিল 3টায়, আমি 2টার দিকে গিয়েছিলাম। তো আমি যখন গিয়েছি শাহবাগ দিয়ে ঢুকতে দিচ্ছে না। পরে আমি শাহবাগ মেট্রো হয়ে, আমি মেট্রোর ভেতরে তো আমি টিএসসি তে নামবো, টিএসসি স্টেশন যেটা আছে, টিএসসি স্টেশনে নামার পর হচ্ছে ওখানে পুলিশ চেক করলো। তো পুলিশ জিজ্ঞেস করলো কোথায় যাবো, আমি বলছি আমার হলে যাবো। পরে বলতেছে যে হলে যাওয়া যাবে না, কয়েকটা মেয়ে পুলিশ ছিল আর কি। তো আমি বলছি আমি আমার হলে যাবো, আপনি কি করবেন? তো আমার যেটা মনে হয়েছিল যে ঢাকা ভার্সিটি, ওই যে জুমা যেটা বললো আর কি, যে আমাদের তো একটা প্রাইড থাকে যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো আমার ওই প্রাইড থেকে আমার কাছে মনে হয়েছিল কি আর করবে, গায়ে তো হাত দিবে না, হয়তো একটু চিল্লাচিল্লি করবে, মানে গুলি তো করার সাহস পাবে না, এটা আমার একদম একদম কি বলবো কনফিডেন্ট ছিলাম আমি যে গুলি তো করবে না। তাহলে কি করবেন, গুলি করবেন, করেন, হেসে হেসেই বলতেছিলাম। তো আর পাশে আরেকজন মেয়ে ছিল, সে বলে আচ্ছা ছেড়ে দে ছেড়ে দে, উনি ছেড়ে দে, উনি চলে যাক। পরে আমি হচ্ছে হেঁটে চলে যাচ্ছিলাম, পরে আমি স্টেশন থেকে সামনে এসে টিএসসি মোড়ে যখন আসলাম রাজু ভাস্কর্যের সামনে, তখন হচ্ছে কয়েকটা ছেলে পুলিশ ধরলো যে আপনি কোথায় যাচ্ছেন। তখন হচ্ছে ক্যাম্পাসে প্রচুর পুলিশ, বিজিবি, মানে অনেক রকমের ড্রেস আপে, অনেক, মানে এই প্রথম এত পুলিশ দেখতেছিলাম ক্যাম্পাসে। বাট তাও আমি কনফিডেন্ট ছিলাম, কি আর করবে, কিছু তো করতে পারবে না, হয়তো ভয় দেখাচ্ছে আমাদেরকে, আমার এটাই মনে হচ্ছিল ভয় দেখাচ্ছে। পরে আমি ওদের সাথে তর্ক বিতর্ক করে আমি বলছি, আমার হলে যাও, আপনারা কি করবেন? পরে তারা আমার পিছন পিছন একটু আসতো, এসে বললো আপনি যেতে পারবেন না। পরে কয়েকজন বললো আচ্ছা যা, উনি কর্তুকার যাবে। পরে আমি ভিসিতে আসলাম, এসে একটু মন খারাপ হলো, ভিসিতে অনেক ভাইয়াদের মানে কম ছিল, পার্টিসিপেন্ট খুব কম। তো আমার তখন একটু একটু ভয় শুরু হলো, যখন দেখলাম ভিসিতে ভাইয়েরা কম মানুষ, তখন ভয় পাচ্ছিলাম। আর তখনই হচ্ছে আক্তার ভাই অ্যারেস্ট হলো রাজুর সামনে থেকে। আক্তার ভাইকে হচ্ছে ভিসির সামনে আসতে দেয়নি, রাজু ভাস্কর্যের সামনে হচ্ছে অ্যারেস্ট হলো। এটা এটা হচ্ছে ভাইয়ার ওয়াইফ হচ্ছে আমাকে জানালো, ভাইয়ের ওয়াইফের সাথে কথা বললাম। তখন হচ্ছে আর কি একটু একটু ভয় শুরু হলো যে মানে কিছু একটা করবে এরা। আর হচ্ছে যখন দেখতেছিলাম হচ্ছে অন্যান্য হলগুলো থেকেও ভাইয়ারা আসতেছে মিছিল নিয়ে, ছোট ছোট মিছিল, তখন আশা কিন্তু একটু একটু কমে যাচ্ছিল। কারণ মানে আমরা যেরকম হলগুলোতে যেরকম ভাইয়ারা ছিল, মানে 17 তারিখ পর্যন্ত যেরকম 16 তারিখ পর্যন্ত দেখেছি, সেই পার্টিসিপেন্টটা ছিল না, কম ছিল। তারপরও জানা মানে একটা পার্টিসিপেন্ট ছিল, খুব যে কম ছিল তাও না, বাট আমরা এক্সপেকটেশন ছিল আরো বেশি। তো শেষ হওয়ার পর আমরা যখন রাজুর দিকে যাচ্ছিলাম জানাজা শেষ হওয়ার পর, তখন হচ্ছে 3টা কফিন ছিল সেখানে, 3টা কফিন ভাইয়ারা মাথায় নিয়ে যাচ্ছিল সামনে। তখন আমরা মেয়েরা হচ্ছে এটা মানে যারা সামনে ছিল তারা তো পেছনে উল্টা দিকে যাব, তো আমরা হচ্ছে সামনে চলে আসছে, আমরা পেছনে ছিলাম তো আমরা তখন সামনে। তো আমরা যখন সামনে গিয়ে কলা ভবনের গেটটা ক্রস করলাম, তখনই হচ্ছে ভিসির দিক থেকে ধোঁয়া উঠতেছে আর সাউন্ড শোনা যাচ্ছে। তো এর আগ পর্যন্ত আমি লাইফে কখনো এক্সপিরিয়েন্স করিনি সাউন্ড বোমা বা সাউন্ড গ্রেনেড বা হচ্ছে টিয়ার গ্যাস। তো আমরা তো বুঝতেছিলাম না কি হচ্ছে, সাউন্ড শুনতেছি বাট বুঝতেছিলাম না। পরে হচ্ছে ভাইয়ারা সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে থেকে বলতেছে দাঁড়াও দাঁড়াও। যখন ভাইয়ারা দাঁড়াও দাঁড়াও বলতেছে, তখন হচ্ছে রাজুর দিক থেকেও সাউন্ড গ্রেনেড আর হচ্ছে টিয়ার গ্যাস মারা শুরু করছে। তো তখন তো আমরা ফার্স্ট রোতে ছিলাম, 15-16টা মেয়ে, আর সব হচ্ছে মানে পেছনের সারিতে ছিল ভাইয়ারা। তখনই হচ্ছে পেছন থেকে ভাইয়ারা দৌড়ে এসে আমাদের সামনে একদম হিউম্যান চেইন করে আমাদেরকে ঢুকাই ফেলছে। তখনই হচ্ছে 6টা বুলেট মারা শুরু হয়েছে তখন রাজুর দিক আপনারা থেকে। একদম স্যান্ডউইচ হয়ে গেলেন, মানে সামনেও ওদের সন্ত্রাসী বাহিনী, পেছনেও পুলিশ। মারছে পেছন থেকেও মারছে, হ্যাঁ আমরা একদম মিডলে। জি। এবং মিডলে থাকার কারণে মানুষ হচ্ছে মানে প্যানিকড হয়ে গেছে বেশি। মানে টিয়ার গ্যাসে কিন্তু কেউ মারা যাবে না, আর সাউন্ড গ্রেনেডও মারা যাবে না, কিন্তু মানুষের প্যানিকড হয়ে গেছিল এত বেশি যে সবাই হচ্ছে কলা ভবনের ওই যে তার কাটা ওই ইয়েটা দিয়ে উপরে বেয়ে দেয়াল টপকে ওই পাশে চলে যাচ্ছিল, মানে এত প্যানিকড হয়ে গেছে। এবং আমাদের সেদিন যে যে ক্যাম্পাসে প্রতিদিন গেট খোলা থাকে, গেট গুলো একেবারে ওপেন থাকে, ট্রাক বাস সব যেতে পারে আমাদের ক্যাম্পাসে, সেদিন হচ্ছে আমাদের কলা ভবনের গেটটা অফ ছিল। হ্যাঁ, এই কথাটা আমি কখনো ভুলি না, একদম কখনো না। আমি এমন কোনো দিন নাই যেদিন আমি ক্যাম্পাসে গেছি কিন্তু এই কথাটা আমার মনে পড়েনি যে সেদিন কলা ভবনের গেটটা অফ ছিল। আমরা মেয়ে এই যে 15-16টা মেয়ে নিয়ে, ছেলেরা যখন 6টা বুলেট লাগলো পায়ে তাদের, আমি তো কোনো মেয়ের গায়ে কিন্তু 6টা বুলেট লাগেনি। আমরা অনেক বেশি টিয়ার গ্যাস হচ্ছে ইনহেল করে ফেলছিলাম মেয়েরা যারা সামনে ছিলাম, বাট 6টা বুলেট লাগেনি, কারণ ততক্ষণে ভাইয়ারা সামনে চলে আসছে এবং ওদের পায়ে লাগছে।
সেই ছড়া বুলেট নিয়ে ভাইয়ারা হচ্ছে আমাদেরকে সেভ করার জন্য আমাদেরকে কি করবে, আমাদেরকে কোন পাশে সরাবে। রোকেয়া হলের দিকেও যাওয়া যাচ্ছে না, কলা ভবনের ভেতরেও যাওয়া যাচ্ছে না। তখন হচ্ছে আমরা নোটিস করলাম টিয়ার গ্যাসের জন্য কিছু দেখাও যাচ্ছিল না। নোটিস করলাম যে কলা ভবনের পাশের যে রোডটা আছে, কি বলে এটাকে, আহ একটা ছোট গেট, একটা ছোট্ট মানে একজন একজন করে যাওয়া যায় পকেট গেট, কোনো যে কিছু। পকেট গেটটা, হ্যাঁ একটা পকেট গেট আছে, ওই পকেট গেট দিয়ে আমরা একজন একজন করে মেয়েদেরকে পাস করে আমাদেরকে ভিতরে দিল আর কি, মানে কলা ভবনের ভেতরে ঢোকার জন্য। তো আমরা ভেতরে এসে মধুর পাশে এসে দাঁড়াই আছি, এবং তখন হচ্ছে অনেকগুলা মেয়ে শ্বাসকষ্ট হচ্ছিল। তখন হচ্ছে ভাইয়েরা আগুন জ্বালাচ্ছে, তার মানে ওনারা ওনাদের পায়ে ছড়া বুলেট নিয়ে টিয়ার গাছ খেয়ে ওনারা আগুন জ্বালাচ্ছিল যেন মেয়েরা শ্বাস নিতে পারে। এবং ওখানে অনেকগুলা মেয়ে হিজাব টিজাব পরা ছিল, তো ভাইয়েরা বলতেছিল হিজাব টিজাব জাস্ট সরাইতে, কারণ এগুলোর মধ্যে অনেক বেশি গন্ধ হচ্ছে। পরে হচ্ছে আমরা ওখানে বসে একটু ইনহেল করতেছিলাম, আগুনের পাশে বসছি, আবার হচ্ছে আমার চোখে মুখে প্রচুর লাল হয়ে যাচ্ছিল, আমি অনেক টেস্ট টেস্ট লাগাচ্ছিলাম। তখন হচ্ছে এই যে আমাদের সেন্ট্রাল মসজিদ যেটা, ওখান দিয়ে পুলিশ এন্ট্রি নিচ্ছিল। হ্যাঁ, পুলিশ এন্ট্রি নিয়ে মানে ফায়ার করতে করতে এন্ট্রি নিচ্ছিল। তখন হচ্ছে আমরা ওখান থেকে দৌড়াই হচ্ছে মল চত্বরের দিকে যাচ্ছিলাম, এই যে কলা ভবনের পেছনের গেট দিয়ে। মানে যারা ক্যাম্পাসে খুব রেগুলার চলাফেরা করে তারা আর কি বুঝবে জায়গাগুলা কিভাবে আমরা ছুটে ছুটে বেড়াচ্ছিলাম। তারপর হচ্ছে যে মল চত্বরে যাওয়ার পর দেখলাম ওখানে হচ্ছে ফায়ার হচ্ছে। এখন পেছন থেকে পুলিশ আসতেছে, সামনেও পুলিশ, আমরা কি করব? তখন হচ্ছে জুমা বুঝবে, আমাদের পেছনে যে কলা ভবনের পেছনে একটা ভবন আছে, ওখান দিয়ে টপকে টপকে ভাইয়ারা হচ্ছে ওই পাশে চলে যাচ্ছিল। ওই দেয়ালটা অনেক উঁচা ছিল, ওখান দিয়ে মেয়েরা যেতে পারবে না, কোনো মেয়ের পক্ষে পসিবল না, মানে যতই উড়নচণ্ডী মেয়ে হোক, মানে এই দেয়াল টপকানো পসিবল না। তো কয়েকটা ছেলে কয়েকটা আপুকে ট্রাই করছে ধরে টরে উঠানোর, কিন্তু উঠানো যাচ্ছিল না। পরে হচ্ছে কয়েকটা ভাইয়া সামনের দিকে গিয়ে বলছে পুলিশদেরকে সরতে, আপনারা সরেন, এখানে মেয়েরা আছে আপনারা সরেন। তো বুঝে কি না নাকি না বুঝে আমি জানি না, সামনের পুলিশগুলো সরে গেছে। পরে হচ্ছে আমরা এই যে সূর্য সেন হলের পাশ দিয়ে হলপাড়ার দিকে গিয়েছি। আসলে এটা আসলে অনেক বড় হিস্ট্রি, মানে এটা সংক্ষেপে কিভাবে বলবো বুঝতে পারছি না। এবং হলপাড়ার ওখানে যাওয়ার পরও পুলিশ আসছে, আমাদেরকে ফায়ার করছে, ছড়া বুলেট, অনেকগুলো ভাই আমাদের আশেপাশে অনেকগুলো ভাইয়ের গায়ে হচ্ছে ছড়া বুলেট লাগছে। এরপর উম আসলে এই জিনিসগুলোর সাথে যেহেতু আমরা পরিচিত না, আমি হচ্ছে আবার সেখানে হচ্ছে আবার টিয়ার গ্যাস মারছিল, টিয়ার গ্যাসের জন্য আমি হচ্ছে সেন্সলেস হয়ে গেছিলাম, মাথা ফেটে গেছিল পেছনে। তারপরে অনেকক্ষণ একটা ভাইয়ার অনেকগুলো ছড়া বুলেট লাগছে, উনি হচ্ছে অনেক কান্না করতেছিল, উনি আর সহ্য করতে পারতেছে না। পরে হচ্ছে আমরা চিল্লাচিল্লি করছিলাম মেয়েরা অনেক, যে এটা কি ধরনের, আমাদের ক্যাম্পাসে আমাদের কিভাবে আটকে রাখছে, এটা কি ধরনের আচরণ। পরে অনেকগুলো সাংবাদিক ছিল পুলিশের পাশে। পরে আমরা মেয়েরা ডাক দিছিলাম যে আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনারা কি পুলিশ, আপনারা আমাদের কথা শুনতে আসেন, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন। পরে সাংবাদিকরা সামনে আসছে, পরে আমরা বলতেছিলাম যে দেখেন আমাদের ভাইয়ের গায়ে পায়ে গুলি লাগছে, অথচ আমরা হাসপাতালে নিতে পারতেছি না। পরে কয়েকজন সাংবাদিক ছিল, ওনারা বলছে আমাদের প্রফেশনের চেয়ে তোমরা তো আমাদের ছেলে মেয়ের মতো। আমি চিনি না ওদেরকে, ওনারা একটু অ্যাডাল্ট ছিল, বলতেছে তোমাদের জন্য আসলে তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদেরকে আমরা হাসপাতালে নিতে পারতেছি না, এটাও তো আমাদের একটা ব্যর্থতা। তখন ওনারাই হচ্ছে একটু দূরে গিয়ে একটা রিক্সা ডেকে আনছে একটু 10-15 মিনিট পর। তারপর ওই ভাইয়াকে আমরা হসপিটালে পাঠালাম, এবং আমরা ওখানে প্রায় মাগরিব পর্যন্ত এই হলপাড়ায়, মানে ছেলেদের হলপাড়া, যেটা ছেলেদের কয়েকটা হল আছে, ওখানে আমরা আটকে ছিলাম। আমরা বের হতে পারিনি, পুলিশ বারবার, আমরা যখন বের হতে চাই পুলিশ বারবার হচ্ছে টিয়ার গ্যাস আর ছড়া বুলেট মারে। এরপর সন্ধ্যার দিকে হচ্ছে আমরা বের হয়ে আসতেছিলাম, আমরা মেয়েরা 7-8 জন ছিলাম আর ছেলেরা ছিল অনেকে। তখন হচ্ছে যারা হলপাড়ার দিকে যাদের হলগুলো ছিল তারা সবাই হচ্ছে লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছিল। তো তখন আর কি মন খারাপ হচ্ছিল, যে সবাই যখন চলে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে আন্দোলনটা আর হবে না, কারণ সবাই ব্যাগ নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল। তো যখন বাসায় আসতেছিলাম তখন আর কি দেখতেছিলাম পুরো মল চত্বরে হচ্ছে যে পুরাতন ওই যে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেডের খোসাগুলো পড়ে আছে, সেগুলো আমি ধরে ধরে দেখতেছিলাম। সবগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, একটা মেয়াদ ছিল না। তারপরে অনেকক্ষণ কান্নাকাটি করলাম আমরা মল চত্বরে বসে বসে, যে আমাদের ক্যাম্পাসে আমাদেরকে এভাবে মারলো পুলিশ। তারপরে হাসান ভাইকে দেখলাম, উনি বসে আছে, আরো কয়েকজন ভাইয়াকে দেখলাম। পরে ভাইরা বললো তোমরা চলে যাও বাসায়, তোমরা থাকলে আমরা আরো বেশি মানে ভয় থাকি, আতঙ্কে থাকি, তুমি বাসায় চলে যাও। পরে হচ্ছে আমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছিল। আর পরের দিন হচ্ছে আমরা আবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিলাম, যদিও এটা তখন মানে আমরা বলিনি কাউকে। 18 তারিখ আমরা ক্যাম্পাসে ঢোকার একবার চেষ্টা করছিলাম, বাট ঢুকতে পারিনি, কারণ তখন পুরো ক্যাম্পাস পুলিশ দখল নিয়ে নেয় আর কি। তো মানে এটা আসলে অনেক লং হিস্ট্রি, প্রত্যেকটা দিন একটা জার্নি ছিল, প্রত্যেকটা দিন একটা ইতিহাসের মতো ছিল।
এবং প্রত্যেকটা দিন মনে হয়েছিল শেষ, আজকের পর আর হবে না। আমি খুব মানে হতাশ ছিলাম। প্রত্যেকদিন আমার কাছে মনে হতো কালকে আর কিছু হবে না। ইভেন আমি 4ই আগস্ট আমার মনে হয়েছিল 5ই আগস্ট কিছু হবে না, এরকম একটা সময় ছিল আর কি। তো সে সময়ের পর এখন একটা সুন্দর দেশ, ওই যে জুমা যেটা বললো সেটাই, যে আমরা তো আমাদের সময় দিয়েছি বা আমাদের কষ্ট হয়েছে, আমাদের ঘাম শ্রম, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের আসলে জীবনটাই দিয়েছে। তো এই শহীদদের জন্য, শহীদদের প্রতি আমরা আসলে কতটা কৃতজ্ঞ হতে পারবো, কিংবা পুরো জীবনে কতটা তাদেরকে স্মরণ করব, এটাই আসলে মানে দেখার বিষয়। জি, আসলে আহ, আমাদের প্রত্যেকটা দিনের, যে আপনি বলেন প্রত্যেকটা দিন একটা করে জার্নি, কিন্তু আমরা এখন আসলে যে জিনিসটা দেখতেছি যে মানুষজন এটা প্রায় ভুলতে বসেছে, যে আমাদের যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম, সেটাকে এখন অনেকে আন্দোলন কিংবা কোটা আন্দোলন বলে এখনো চালিয়ে দেওয়ার একটা ন্যারেটিভ আমরা এখনো দেখতে পাই। তো মানুষের মন থেকে কাইন্ড অফ অনেকের মন থেকে কিন্তু ঘটনাগুলা উঠে যাচ্ছে, সবাই জুলাইকে সেভাবে ধারণ করতে পারছে না। তো জুমাপুর কাছে আমি জানতে চাই যে মানে আন্দোলনে কোনো একটা বিশেষ ঘটনা যেটা আপনাকে মানে এখনো মানে সারা জীবন মনে থাকবে, আপনার হৃদয়ে দাগ কেটে আছে, এটা কষ্টের হতে পারে বা সাপোর্ট পাওয়ার আনন্দের হতে পারে, যে কোনো একটা ঘটনা যদি শেয়ার করতেন। উম যদি বলি ১৮ তারিখ আপু যেটা বলছিলেন যে আমরা ইতে ঢোকার একটা চেষ্টা করছিলাম। তখন ১৭ তারিখ রাতে যখন সবাইকে হল থেকে বের করে দেওয়া হয়, আমার পাশেই আমার বাসা আজিমপুরে। সেখান থেকে বঙ্গমাতা হলের কয়েকজন আপুসহ আমাদের মেসে আসেন। তারপর ১৮ তারিখ যখন আমাদের শিক্ষার্থী সংসদ থেকে মোটামুটি তখন সমন্বয় করা হচ্ছিল। বৈষম্য বিরোধী যে গ্রুপটা ছিল ওটা কোনভাবে কোলাপস করে এবং ওখানে আওয়ামী লীগ কোনভাবে দখলে নিয়ে ওটা হচ্ছে আর ফাংশন করছিল না। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ থেকে আ মোবিলাইজ করার চেষ্টা করছিলাম। তখন ওখান দিয়ে আরকি ভাইয়ারা চেষ্টা করে যে পলাশী হয়ে বা নীলক্ষেত হয়ে ঢোকার চেষ্টা করবে। নীলক্ষেত হয়ে যখন ঢোকার চেষ্টা হচ্ছিল তখন ওই জায়গায় পুলিশ আরকি ওই জায়গাটা দখলে রেখেছিল। তো পলাশী হয়ে আমাদের ঢোকার একটা প্ল্যান ছিল। তখন আমরা যারা মেয়েরা ছিলাম মেসে তো তখন আমরা বেশ অনেকজন যারা আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন হল থেকে তারা তারা ওখানে যাওয়ার জন্য বের হলাম। এখন আমরা যেই ২টা বা ২:৩০ টার দিকে আমরা এটা প্ল্যান করলাম যে আমরা পলাশী হয়ে ভাইয়াদের সাথে ম আ ই করে সমন্বয় করে আমরা হলে ঢুকবো। আমরা যেই বের হলাম পলাশীর দিক দিয়ে তখন কিছু ভাইয়ারা ওই জায়গায় জড়ো হলো নীলক্ষেত দিয়ে এবং পলাশী দিয়ে। সাথে শুরু হলো গোলাগুলি। এবং আ আমাদের এরিয়ায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এরিয়াটা পলাশী, আজিমপুর, পিলখানা এই জায়গাগুলোতে ২ টা থেকেই আরকি সেদিন মোটামুটি রাতের ৯ টা পর্যন্ত অনেক জায়গায় ইন্টারনেট ছিল। কিন্তু ওই জায়গায় যখনই আমরা ঢোকার চেষ্টা করছিলাম তখন থেকেই আমরা ইন্টারনেটটা একেবারেই বন্ধ হয়ে যায়। যখন আমরা ওদিকে আর আগাতে পারছিলাম না প্রচন্ড গোলাগুলি এবং সেদিনই মোটামুটি হচ্ছে এর আগে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদম যেটা ফায়ার সেটা করা এটা হয় কি নাই। লাইভ হয় ছড়া বুলেট গুলি ঢাকা অথবা ভার্সিটিতে কি আ 18 জুলাই রাবার প্রথম বুলেট দিয়ে লাইভ হচ্ছে বুলেট আ বা টিয়ার সেল চালায় এরকম পুলিশ? ছিল। কিন্তু ওইদিন একদম সরাসরি গুলি করা শুরু করে। তার আগের দিনই কিন্তু আমাদের অনেক ভাই শহীদ হয়েছিল ১৭ তারিখে এবং ১৬ তারিখে হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে আমরা ঢুকতেই পারিনি। সেদিন যখন সায়েন্স ল্যাব নীলক্ষেতের দিকে দিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করলাম, তখনই আরকি। এর আগে পর্যন্ত সায়েন্স ল্যাবে কিন্তু শহীদ হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও যে এরকম গোলাগুলি শুরু হবে, সেটা আসলে আমাদের ভাবনাতে ছিল না। যখন আমরা আগাতে পারলাম না, আমরা আবার মেসের দিকে আ আ চলে আসলাম এবং আপুরা উঠে গেলেও আমি হচ্ছে নীলক্ষেতে যে ছোট ছেলেরা, তারা আমার এখনো মনে আছে। তারা প্রত্যেকে টিনেজ এবং তারা প্রত্যেকে একটা করে হেলমেট নিয়ে, হাতে ইটের টুকরা নিয়ে নীলক্ষেত মোড়, সায়েন্স ল্যাব এই জায়গাগুলো তারা দখলে রেখেছিল। এবং আমি তখন যখন ওদের যখন আমি ভয়েসটা শুনলাম, আমি আমার বাড়ির জামাতেই ছিলাম। সেই জামা পরেই আমি নিচে নেমে গিয়ে ওদের সাথে হচ্ছে মিছিলে ছিলাম। তখন আমি যে বাসায় থাকতাম, আম মজার ব্যাপার হচ্ছে সেই বাসায় কিন্তু মালিক কিন্তু আওয়ামী লীগ। এখন সে আমাদের প্রত্যেককে বলছিল যে, "তোমরা চলে যাও। তোমরা কি সমস্যা তোমাদের?" এই বলে সে প্রত্যেককে আরকি ছন্নছাড়া করে দিচ্ছিল। যখন পুলিশের ধাওয়া খেয়ে ওরা আজিমপুর পিলখানার যে বঙ্গমাতার যে রুটটা, সেই রুটটাতে যখন আসলো নীলক্ষেত মোড় থেকে। এবং তারপর যখন সবাই ছুটিছাড়া হয়ে গেল, তখন আমি বাসায় ফিরলাম। সেই মুহূর্তে নীলক্ষেত এবং আজিমপুর সায়েন্স ল্যাবে যে টিমটা ছিল, সেইটাকে গুলি করতে একদম আমার বাসার সামনে পর্যন্ত চলে আসে। আমি তখন একদম দৌড় মেরে নিচে চলে যাই।
নিচে চলে যাওয়ার পর দেখি যে আমাদের বাসার গেট লক করে রাখা হয়েছে, কারোর জন্য খোলা হবে না। এবং তারপর আমি ছাদে যাই। ছাদে গিয়ে ছাদে যে ইটের টুকরো থাকে বা থাকে, এবং সেই দিন রাতে আরকি যখন পুলিশ ধাওয়া করতে, করতে ওদের একদম আমাদের বাসার গলিতে ঢুকালো, তখন আমি উপর দিক দিয়ে আরকি ইট ছুঁড়ে মারছিলাম। এবং এই খবর মুহূর্তের মধ্যে আমার বাসার যে মালিক তার কাছে চলে যায়, এবং তারা, আমার মনে আছে, তারা আমাকে বাসা থেকে এনে বাথরুমে অনেকক্ষণ দরজা লক করে রাখে যে তুমি কোথাও যাবে না। কারণ ওই মুহূর্তটা এমন ছিল যে যেই বাড়ির রুমের লাইট আ লাইট জ্বলছে সেই বাড়িতে পর্যন্ত গুলি করছে। এরকম একটা অবস্থা। যেই বাড়িতে মেসে ছেলেরা আশ্রয় নিচ্ছে, প্রত্যেকের দরজা ভেঙে ঢুকে তাদেরকে পেটানো হচ্ছে পুলিশ দ্বারা। এবং এই ঘটনা ঘটার পরে আমি তখন বললাম যে, "ঠিক আছে, আমি নিচেও যাবো না, আমি একটা সাউন্ডও করব না, আমাকে বের হতে দেন।" এটা বলার পরে তারা আমাকে দরজা খুলে বের করে, এবং আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, এবং আমার চোখের সামনে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল তো অনেক কিছু। আমার চোখের সামনে, আমি জীবনে কখনো কাউকে মারা যেতে দেখি নাই। আমি মানে আমার এই তো বছরের জীবনে আমার এখনো পর্যন্ত কেউ মারা যায় নাই। আমি কাউকে কখনো মারা যেতে দেখি নাই। আমি আমার চোখের সামনে দেখলাম যে গুলি খেয়ে একটা ছেলে পড়ে গেল, এবং আমি জানি না ছেলেটা বেঁচে আছে কিনা। যদি ছেলেটা মানে ছেলেটা যদি পড়ে গেল এবং তার বন্ধু তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে, এটা আমি আমার চোখের সামনে দেখেছি। এবং যদি সত্যিই সে মারা গিয়ে থাকে, আমি হয়তো জীবনে ১ম কাউকে তখন মারা যেতে দেখেছি। এবং এই ব্যাপারটা হয়তো আমি জীবনে কখনো ভুলতে পারব না যে আমার চোখের সামনে দিয়ে কেউ মারা গেল। আমি কিছুই করতে পারলাম না। ইভেন তখন আমাকে ২ বার মুখ চেপে ধরা হয়েছে, কারণ আমি পুলিশকে বারবার গালাগালি করছিলাম। আসলে ওই মুহূর্তে আমার কাছে কোনো অস্ত্র ছিল না। কি বলবো, কি করব কিছুই জানতাম না। এবং আমার মনে আছে সেই ২টা বাজে শুরু হওয়া গুলি ভোর রাত ৪টা পর্যন্ত। আমি প্রত্যেকটা সেকেন্ড, এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডে গুলির শব্দ বা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনিনি। এই আজিমপুর, আ ইরাকি মাঠ, এই এরিয়াটাতে যতগুলো মেস ছিল, যে যতগুলো জায়গায় ছেলেরা ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা বাসায় ঢুকে, ইভেন গেট ভেঙে পর্যন্ত ঢুকে ছেলেরা কিন্তু মারা হয়েছিল। এবং তারপরের দিন একেবারেই তো শাটডাউন হয়ে যায়। বের হতে পারছিলাম না কোথাও। এবং এর মধ্যেই আমাদের ডিপার্টমেন্টের এক ভাই অ্যারেস্ট হয়। তখন সবার মধ্যে একটা ভীতির সঞ্চার হয় যে হয়তো যারা আন্দোলনে জড়িত ছিল তাদের সবাইকেই এরকম করে মারা হবে বা করা হবে। বাড়ি থেকেও একটা ভয় ছিল। এবং আমি এরপরে জুলাই যতদিন জুলাইয়ের আন্দোলনে ঘটনা সেটা, ছিলাম, যেটা আমি আপনাকে ওরকম যেদিন ভাবে নোটিস বা যেদিন করিনি আপনার যে বাড়িওয়ালা আপনাকে কাউকে বাথরুমে মরে যেতে বন্দি আমি করে দেখিনি। রাখলো। কিন্তু পুরা ঘটনাটাই 18ই জুলাই। ওটাই আরকি আমার জীবনে ১ম কাউকে গুলি খেয়ে পড়ে যেতে দেখা, বা আহত ছিল। বাড়িওয়ালা না, আমার রুমের যারা মেয়েরা ছিল তারা প্রত্যেকে, এখানে অনেকজন মেয়ে ছিল তো। এটা তাদের আসলে এই ভয়ের জায়গাটা খুবই স্বাভাবিক ছিল। কারণ সেদিন যখন টিয়ার শেল বা অন্যান্য সব সাউন্ড গ্রেনেড কিন্তু হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, এটার সব এভিডেন্স আমার ফোনে ছিল। আমাদের পাশেই যে পিলখানা বিডিআর ৩ নাম্বার গেট, সেখানে ১০ মিনিট পর অন্তর একটা করে হেলিকপ্টার আসছিল, এবং তারা যেতে, যেতে যত গুলি করেছে সবকিছু আমার ফোনে রেকর্ডেড ছিল। তো এটাও অনেকেই রিস্ক ফিল করত যে এত এভিডেন্স, কিংবা আম আন্দোলনের যারা সামনের মুখ, বা তাদেরকে বাসায় রাখাটা একটা রিস্কের ব্যাপারই ছিল। তো সেই জায়গা থেকে তাদের ভয়টাকে আমি অবশ্যই সম্মান করি, এবং এটা খুবই স্বাভাবিক ছিল। কারণ তখন একটা রিউমার ছড়ায় যে মেয়েদের উপর আরকি হামলা করা হচ্ছে বা মেয়েদের রেপ করা হচ্ছে। তো এই ভয়টা জি, মানে সবার মধ্যেই আন্দোলনটা ছিল। আসলে তো এই এমন জায়গা থেকে অবস্থায় তাদের চলতেছিল যে এটাকে আমি মানে রেসপেক্ট ৫ই করেই আগস্ট আরকি হাসিনা সেদিন আমি যেটা পলানোর আগ উইটনেস পর্যন্ত করেছিলাম। কিন্তু আমরা আ বুঝি নাই যে হাসিনা আমি আজকে কখনোই পালায় হয়তো যাবে সেটা ভুলতে বা পারব না। আমরা স্বাধীনতা ৫ই আগস্টই পেয়ে যাব। আমরা তো আসলে এই মুহূর্তটা আসার আগ পর্যন্ত তো ফিল করতে পারি নাই। তো এই যে ব্যাপারটা কিন্তু ভাইয়া, আরেকটু যদি বলি, আমরা যখন ইন্টারনেট চলে গেল, আমরা যখন তখন মোবিলাইজ করছিলাম যে ফোনের এসএমএস, বা তখন একটা আ সামহাউ কিছু একটা লিঙ্ক ছিল বা ডার্ক ওয়েব টাইপের কিছু একটা, যেখান দিয়ে টেক্সট করা যেত। এরকম কিছু একটা তখন বের হয়। তো আমরা ফোনে আরকি যে টেক্সট গুলো আসছে, অমুককে কল করে, সমুককে কল করে, তখন তো আমাদের মেসে থাকি, সেখানে তো ইন্টারনেটও নাই, টিভিও নাই। যারা টিভি দেখছে বা যারা পত্রিকা পাচ্ছে, তাদের কাছে ডেইলি দেখা গেল যে কল করে সবটুক খবর জানা, বা যারা প্রবাসী আছে তাদেরকে তারা কল করলে তখন কলও কোলাপস করছিল। কথা বলতে পারছিলাম না। তাদের কাছ থেকে টুকিটাকি খবর জানা যে কি হচ্ছে না হচ্ছে। তখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমরা, যখন আবার ইন্টারনেট আসলো তার আগে পর্যন্ত আমাদের কোনো হোপই ছিল না। আমরা ভেবেছিলাম যে হয়তো আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে বা কিছুই হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশে তো সেভাবে কিছু হয় নাই। সায়েন্স ল্যাব এবং হচ্ছে ওইদিকে চাংখারপুল ছাড়া। তো আমাদের বারবার এটাই মনে হচ্ছিল যে মেরে ফেলতেছে। কিছুই হইতেছে না। তখন তো আমরা ওই যে মানুষের যে aggression সেটা সেভাবে দেখতে পাচ্ছি না। যে মাস পিপল এর যে একটা engagement। তারপর যখন ইন্টারনেট আসলো তখন ভয় ডরটা এমনভাবে চলে গিয়েছে যে আম আগে যেখানে থ্যাংক ইউ পিএম ছাড়া বা শেখ হাসিনাকে মানবতার মা ছাড়া যে কিছু বলত না, সেও দেখা গেল শেখ হাসিনাকে গালি দিতেছে বা সেও আন্দোলনে নেমে গেল। ইভেন আমি আমার এমন বন্ধুকেও চিনি যার বাবা মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা। সে হচ্ছে হাসিনাকে গালি দিতেছে। কারণ কোটা থেকে সেটা আর কোটায় রইল না বা এত এত রক্তপাত এগুলো তখন নেওয়া যাচ্ছিল না। ইভেন ৪-৫ তারিখের কথাই যদি বলি, তখন এক বিন্দু পরিমাণ এত থ্রেট, এত আ ভয়, এত কিছুর মধ্যেও একবারের জন্য মনে হচ্ছিল না যে মরে যাবো বা গুলির সামনে দাঁড়ায় তো তখন আর ভয় লাগতেছিল না যে মরে যাবো। মরে গেলে কি হবে টাইপ একটা ফিলিং চলে আসছে। দেশে থেকে কি হবে? জীবন দিয়ে কি হবে? এরকম একটা চিন্তা ভাবনা গ্রো হয়ে গেছিল সবার মধ্যে। এবং এই যে দেশের জন্য ভাবা বা সবাই মরে যাইতেছে। আমি কেন বেঁচে থাকবো? বা আমার মানে ওই জীবন তো আমাদের ভেতর তাদের যখন জীবন এই তো আমার জীবনের অনুভূতিটা চেয়ে জন্মে কম যায় যে মূল্যবান না। অন্য এই যে যেকোনো ফিলিংসটা গ্রো কিছু হলো, আমার জীবনের এটাই আসলে চেয়ে আমাদেরকে ৫ কম তারিখ মূল্যবান পর্যন্ত না। আমার জীবন মানে দিয়ে ৫ হলেও তারিখ আমাদের জীবনে দেশকে আমি এনে দিয়েছে। উদ্ধার করে ছাড়বো। তখন আসলে সবকিছুই তুচ্ছ মনে হয় আরকি। তো কিন্তু তারপরেও যেহেতু মানুষ হিসাবে আমাদের তো কিছু মানবিক দুর্বলতা থাকতেই পারে। তো এরকম কোনো পয়েন্ট যে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা দিন যেদিন আমাদের মানে আপনাদের মনে হয়েছিল যে মানে এই শেষ আন্দোলন বুঝি আর আগালো না, মানে আমি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তো সাকাফি আপু, এরকম আপনার কোন দিনটা বা কোন একটা ঘটনা এমন কি হয়েছিল যে মানে আমি আর আপনি আর আশার আলো দেখতে পাচ্ছিলেন না? আহ, ভাইয়া, আমার কাছে 17 তারিখের যে ইনসিডেন্টটা, এরপর যখন আমি বাসায় আসলাম তখন আমার কাছে মনে হচ্ছে সবাই তো বাসায় চলে যাচ্ছে, আন্দোলন আর আগাবে না। তো 18 তারিখে যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে যে আমাদের ভাইয়েরা আপুরা যখন নেমেছিল, সেদিন অ্যাকচুয়ালি আমি বুঝেছিলাম যে ইট উইল ওয়ার্ক। মানে এটা ওয়ার্ক না করার আর কোনো কারণই ছিল না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়া আপুদেরকে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকি। পাবলিক বনাম প্রাইভেটের একটা সবসময় একটা যুদ্ধক্ষেত্র, মানে সেটা আমাদের ফেসবুকে থাকে এবং নর্মাল লাইফেও আমরা অনেক সময় ফিল করি। আমার প্রাইভেটের ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় ওরা বলে যে পাবলিকে গরু ছাগল পড়ে, আবার আমরা সবসময় ওদেরকে দুষ্টমি করি, মানে ওদেরকে বলি ওরা মুরগি, ওরা একটা ছোট্ট ক্যাম্পাসে পড়ে। মানে এই টাইপের জিনিসগুলো আমাদের মাথায় সবসময় গেঁথে ছিল। এবং যখন 18 তারিখে আমরা দেখলাম যে ওরা জাস্ট আমাদের উপর টিয়ার গ্যাস এবং ছড়া বুলেট, 17 তারিখে কিন্তু কেউ মারা যায়নি। আবু সাইদ মারা গিয়েছিল, আবু সাইদ ভাই 16 তারিখে, বাট 17 তারিখে তো আমাদের ক্যাম্পাসে গোলাগুলি হয়নি সেভাবে। কিন্তু 18 তারিখে যেভাবে একটার পর একটা ভাইয়া মারা যাচ্ছিল, তখন আমার কাছে মনে হয়েছিল এই আন্দোলনটা আর কোটা আন্দোলনে নেই এবং এটা থেকে কিছু একটা হবে। কিছু একটা হওয়ার আগে মুহূর্তে সবকিছু এরকম ভেঙে চলে যায়। তো 18 তারিখের পরের প্রত্যেকটা দিনই কষ্ট হয়েছে, কিন্তু মনে হয়েছে যে কিছু একটা দেশে চেঞ্জ আসবে অন্তত। মানে শেখ হাসিনা পতন হবে কিনা সেটা তো তখন বুঝতে পারতেছিলাম না, কিন্তু মনে হচ্ছিল যে শেখ হাসিনা আগের মতো স্বৈরাচার আর থাকতে পারবে না, এরকম একটা ফিলিংস আসতেছিল। যে সবাই, মানে সবার হচ্ছে ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছিল। সাধারণ ওই যে জুমা যেটা বলতেছিল যে আমরা যাদেরকে দেখতাম ছাত্রলীগ করতো, যাদেরকে দেখতাম ক্যাম্পাসে মানে ছাত্রলীগ পোস্টেড নেতা ছিল, তারা হচ্ছে তখন ছাত্রলীগ ছেড়ে দিচ্ছিল, ছাত্রলীগ থেকে পদত্যাগ করতেছিল এবং ফেসবুকে সবাই বলতেছিল যে মানে এই স্বৈরাচারী শাসক, মানে স্বৈরাচারী এইভাবে লিখতেছিল সবাই, যে আমরা আসলে তখন আশার আলো দেখতেছিলাম। ফেসবুক তখন তো ব্ল্যাক আউট হয়ে গেছিল, তারপর আমরা ভিপিএন টিপিএন দিয়ে অনেকে ফেসবুকে কানেক্টেড ছিলাম, তখন সবাই আশা দেখতেছিল, সবাই বলতেছিল যে প্রাইভেটের ছেলে আপুরা এত সাপোর্টিভ এবং সবাই যেহেতু মানে এইভাবে প্রাণ দিয়ে দিতে ভয় পাচ্ছে না। 18, 19, 20 প্রতিদিনই তো বের হচ্ছিল সব জায়গায়, প্রত্যেকটা জেলাতে। তখন হচ্ছে সবাই বলতেছিল যে মানে আশা হারাবেন না। এই কথাটা তো আমরা 5ই আগস্ট শুনেছিলাম যে কেউ কাউকে ছেড়ে যাবেন না। যখন ঢাকা মেডিকেলের সামনে সবাই আমরা শহীদ হবো এরকম একটা মানে চিন্তা করতেছিলাম, কারণ এত গোলাগুলি হচ্ছে। আমি 17 জন মানুষকে গুনেছিলাম সেদিন যাদের হেড শট ছিল। 17 জন ঢাকা মেডিকেল 17 জন মানে ঢাকা মেডিকেল আপনি নিজে দেখেছেন তারা হেডশট হ্যাঁ, পেয়েছে? হ্যাঁ, এবং আমি ভেতরে ঢুকেছি, ঢুকে আমি হচ্ছে অনেক ভাই দেখেছি মারা গেছে, আমি মানে টাচ করিনি, বাট আমি পাশে গিয়ে আমি মানে কান্না করেছি, আমার মনে আছে। তো সেদিন হচ্ছে আমরা সবাই এরকম সেখানে তখন আক্তার ভাইটাই যাদের সাথে আমার কথা হচ্ছিল, আক্তার ভাই তখন জেলে ছিল, আনাব ভাই বা অন্যান্য জাহিদ ভাই, সিফাত ভাই যাদের সাথে আমার কথা হচ্ছিল 5ই আগস্ট, সবাই বলতেছিল যে সরে যাও, ইমার্জেন্সির সামনে থেকে সরে যাও, কারণ ওখানে বারবার পুলিশ এসে ওখানে গুলি করতেছিল। তো তখন হচ্ছে সবাই এরকম একটা সিচুয়েশনে ছিলাম যে
মানে কি হবে না হবে, মরে যাবো মনে হয়, শহীদ হবো। তখন হচ্ছে একটা ভাইয়া, আমার নাম মনে পড়ছে না, ছাত্র দলের ওই ভাইয়া হচ্ছে সবাইকে বলতেছিল যে কেউ কাউকে ছেড়ে যাবেন না। তো এই কথাটা আমার খুব মানে হৃদয়ে নাড়া দিয়েছিল। আমার মনে আছে যে ভাইয়া বলতেছিল কেউ কাউকে ছেড়ে যাবেন না। তো ওই সময় থেকে বুঝতাম যে আমি এখনো এটা ফিল করি, ওই আওয়াজগুলো কানে আসে যে কেউ কাউকে ছেড়ে যাবেন না। মানে ওই আহ, সবাই যখন আন্দোলনটা ঢাকা ভার্সিটির আর না থেকে যখন প্রাইভেটের এবং সর্বস্তরের জনগণের হয়ে গেল, তখন আর আপনাদের মানে ভয় ডর অনেকটাই কমে গিয়েছিল যে শেখ অনেক হাসিনা কমে গেছে, এবং কিছু আমার একটা। কাছে মনে হয়েছিল যতজনই মারা যাক কিছু একটা চেঞ্জ হবে, এটা বুঝতে পারতেছিলাম। এবং এই আন্দোলনে যে আপনারা একদম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেন, তার আগে তো নিশ্চয়ই এত খুনোখুনি, রক্ত, কোনো কিছুই আপনাদের হয়তো বা এক্সপিরিয়েন্স করা হয়নি। তো এই জীবনের একটা মেজর একটা পরিবর্তন নিশ্চয়ই এই আন্দোলনের পরে চলে আসছে। তো মানে বিপ্লবটা আসলে এই জুলাই আগস্টের যে বিপ্লবটা আপনার জীবনকে আসলে কিভাবে চেঞ্জ করে দিল? মানে আগের জুমার সাথে এই এখনকার জুমার কি পার্থক্য? আগেরকার জুমা যে ছিল সে ছিল কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল এস্থেটিক, যে ফেসবুকে ফুল পাখি লতা পাতা এসব পোস্ট করতো, প্রেমের কবিতা পোস্ট করতো, উম, প্রেম, ভালোবাসা, কবিতা, শাড়ি, এসব নিয়েই থাকতো। এখন জুমার জীবনে যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে উম আমি কমপ্লিটলি যে পলিটিক্যাল থেকে পলিটিক্যাল হয়ে গেলাম না, আমার কোনো পলিটিক্যালি আমি কোনো দলের সাথে এনগেজড না, কিন্তু কালচারাল পলিটিক্স করতে গিয়ে আমার ভয়েসটা অলমোস্ট পলিটিক্যাল হয়ে গিয়েছে। এবং আমাদের সমন্বয়ক রিফাত রশিদের একটা কথা ছিল, পৃথিবীতে তোমার প্রতি আমার ভালোবাসা ছাড়া পলিটিক্যাল বলতে কিছু নেই। এই কথাটা আমি এত বেশি বিশ্বাস করি যে পৃথিবীতে যে আমরা যে একজন আরেকজনের সাথে কথা বলি, একজন আরেকজনের আমরা যে ভাত খাই, আমরা যে পড়াশোনা করি, প্রত্যেকটা জিনিসই পলিটিক্যাল। এবং এই পলিটিক্সটা এমন ভাবে নির্ধারিত করেছে গত আম 16 দশকের যে স্বৈরাচারী যে আমলটা ছিল, সেই আমলে এমন ভাবে কালচারালি আমাদেরকে ফেসিজমের সাথে, ফেসিস্ট যে কালচারের সাথে আমাদেরকে এমন বেশি অ্যাডপ্টেড করে ফেলছে যে সেখান দিয়ে বের হয়ে এসে নতুন বাংলাদেশ করতে আমাদের এই যে এত হিমশিম খেতে হচ্ছে, এখনো যে চেঞ্জ গুলো আমরা আনতে পারছি না, এগুলো কিন্তু এই ফেসিজমের যে কালচারাল ফেসিজম যে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার কারণে। তারপরে আমি ফিল করলাম যে আম, যে জীবন আসলে আরেকবার পেলাম, জুলাইতে আসলে বাঁচার কথা ছিল না আমাদের, কিন্তু আমরা এই যে আরেকবার পুনর্বার জীবন পেলাম, এই জীবনটার ব্যবহারটা এমন ভাবে করতে হবে যাতে আমার জীবন থেকে জুলাইটা হারিয়ে না যায়। এই হারিয়ে না যাওয়ার জন্যই আমি সত্যি বলতে আমি এই যে ফুল পাটি লতা পাতা এস্থেটিক করতাম, সেজন্য আমি ভেবেছিলাম যে কালচারাল ফিল্ডটা আমার জন্য ভালো, যে কালচারালি আমি কাজ করলে সেটা হয়তো দেশের উপকারে আসবে। কিন্তু এই জায়গায় এসে বুঝতে পারি যে ফুল পাখি লতা পাতা দিয়ে আসলে কালচারাল ফেসিজম দূর করা যায় না। এখানে অনেক বেশি মেন্টাল স্ট্রেংথ থাকা লাগে। এবং আমি যদি বলি, ছাত্র দল বলেন, এনসিপি বলেন, বাকটাস বলেন, বা আহ শিবির বলেন, কোনো আইডিওলজির সাথে কিন্তু আমি কখনোই এলাই করিনি এবং এখনো করি না। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে রাজনীতি যারা করে তার সেসব মেয়েরা তো অনেক বেশি স্ট্রাগল ফেস করেই। এটা রাজনীতির বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যে নারীদের জন্য সেই ফিল্ড এখনো তৈরি হয় নাই। এই কালচারাল কাজগুলো করতে গিয়েও আমি এত বেশি ভিক্টিমাইজড হয়েছি, এত বেশি আমি কখনো কাউকে বলি না। কারণ বললে আসলে আলটিমেটলি সিম্পেথি পাওয়া ছাড়া কিছুই হবে না, কোনো চেঞ্জেস আসবে না, এই জন্যই বলি না। কিন্তু এত বেশি ভিক্টিমাইজড হয়েছি যে আমি ফিল করি যদি এই জায়গাটা আমার জন্য ছেড়ে যাওয়া, বলতে গেলে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, বা আমি জানি না সে কি করতো, কিন্তু এই জায়গায় টিকে থাকা খুবই কষ্টকর। রাজনৈতিক ময়দানে না থেকেও আমি রাজনৈতিক কথা বলার কারণে যে পরিমাণ ভিক্টিমাইজড হয়েছি, আমি বারবার ফিল করি যে এই জায়গা আমার জন্য হার্মফুল। কিন্তু তারপর আমি ছেড়ে যাই না এই কারণেই, যদি আমি ছেড়ে চলে যাই, এই জায়গায় এসে যে কাজটা করবে সেটা আমার মনের মতো হবে না। সে জুলাইকে কতখানি ধারণ করবে আমি জানি না। আমি যেভাবে জুলাইকে ভালোবাসি, বা আমি যেভাবে জুলাইয়ের সাথে নিজেকে কানেক্টেড ফিল করি, বা আমার যে জুলাইয়ের শহীদ ভাইয়েরা তাদের প্রতি আমার যে আহ, তাদের প্রতি আমি যে পরিমাণ কমিটেড, সেই পরিমাণ কমিটেড অন্য কেউ থাকবে কিনা, বা অন্য কেউ করবে কিনা, এই নিশ্চয়তা পাই না বলে আমি এই জায়গাটা ছেড়ে যাই না। জীবনের পরিবর্তন বলতে জুলাইয়ের আগের জীবনের আর এখনকার জীবন কোথাও
কোনো মিল নেই। এক বিন্দু পরিমাণ মিল নেই। আমি জুলাইয়ের পর থেকে আমরা জীবনে কেবল জুলাই পেয়েছি। বাকি সবকিছুই আমরা হারিয়ে ফেলেছি। আমাদের যেরকম স্বাভাবিক জীবনযাপন ছিল সেটা আর নেই। আমি স্টিল দীর্ঘদিন যারা এই রক্ত, খুন এসব দেখেছে তাদের সবাইকে কিন্তু মেন্টাল ট্রমার পরে একটা ট্রিটমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ এমনও অনেক রাত গিয়েছে আমি অনেকগুলো রাত স্বপ্নে দেখতাম যে ছাত্রলীগ গুলি করতেছে, সবাই মারা যাইতেছে। স্টিল আমি রাতে মানে ভয় পাওয়া না যে কেঁপে ওঠা যে চোখের সামনে ওই দৃশ্যগুলো ভাসা, জুলাইয়ের দৃশ্যগুলো ভাসা। ১ বছর পর হয়ে গেল। স্টিল আমি এই জিনিসগুলো ফিল করি। এবং এই ফিল করি বলেই এই যে আমার যে দুর্বলতা, এটা যদি কেউ দুর্বলতা বলতে চায় বলতে পারে। এই দুর্বলতাটাই আসলে আমার শক্তি। এই জায়গাটা ছেড়ে না যাওয়ার, এত কিছু সহ্য করেও এই জায়গায় থেকে যাওয়ার। এবং এই থেকে যাওয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই মনোবল আরো বাড়িয়ে দিক। জুলাইয়ের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিক। কারণ যারা জুলাইয়ে থেকেও জুলাইকে ধারণ করতে পারে না, তাদের কাছ থেকে আমরা সারাফি আর আপু, কিছু আশা আপনার করি না। তো এবং যেহেতু যে একদম কটা মানুষ মাঠে থেকে এই আপনি জায়গায় আন্দোলন কমিটেড করেছেন, ফিল আপনার তো করে একটা বা এই জায়গায় মোটিভেশন যদি ছিল কাজ যে করতে চায় তাদেরকে দিয়ে আল্লাহ আন্দোলনে আরো কাজ করুক। আমরা সফল হলে এই হবে সেই হবে, একটা নতুন বাংলাদেশ আমরা দেখব, আমাদের একটা সম্পূর্ণ ব্যবস্থার একটা পরিবর্তন দেখব। তো আমাদের আন্দোলনের প্রায় ১০ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। আহ, আমরা জুলাই আন্দোলনের ১ বছর প্রায় পূর্তি কিছুদিনের মধ্যেই। তো এই ১ বছর যদি আজকে থেকে পেছন ফিরে তাকান, যে স্বপ্নগুলা যে আশাগুলা নিয়ে আপনি আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের দিকে, মানে সেই আশা বাস্তবায়নের দিকে আমরা কতদূর যেতে পেরেছি, বা আহ, কি কারণে যদি যেতে যেতে না পারি, ঠিক কি কারণে যেতে পারিনি বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি ভাইয়া ওই যে আমরা যারা হচ্ছে একটু অ্যাপলিটিক্যাল, মানে যারা রাজনীতি একটু কম বুঝি, অ্যাক্টিভিজম বা অন্যায় দেখলে হয়তো প্রতিবাদ করি কিন্তু রাজনীতিটা একটু কম বুঝি, তাদের এক্সপেকটেশনটা একটু অনেক হাই ছিল। মানে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা চলে যাবে, নতুন করে দেশ একদম চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, পুলিশ চেঞ্জ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি আমি যখন আন্দোলন একদম ফার্স্টের দিকে ছিলাম, আমি তখন নিকাব করতাম না, কিন্তু তখন হচ্ছে আমি মাস্ক পরতাম যেন আমাকে কেউ না চেনে। ইভেন আমি আমার ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ আমি ভাবতেছিলাম যে মরে গেলে মরে মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু তবু যেন জেলে না যাই। কারণ আমি মানে পুলিশি ব্যাপারগুলা, আমি পুলিশি ইউনিফর্মটাকে খুব বেশি ভয় পেতাম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল পুলিশি বাহিনীটাই থাকবে না। মানে পুলিশ দেশের উপর যে পরিমাণ টর্চার করেছে, যে পরিমাণ ইউজড হয়েছে, স্বৈরাচারকে যে পরিমাণ পাওয়ার গেইন করেছে তারা, এরপর আমার কাছে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক অনেক হাই ছিল। ৫ই আগস্ট আমি রাত পর্যন্ত ক্যাম্পাসে বসে বসে কত ধরনের প্ল্যান করেছিলাম মল চত্বরে, আমার ফ্রেন্ডদের সাথে বসে বসে কি কি হতে পারে দেশে। তো সেসবের মানে কিছুই হয়নি তা না, একই অনেক কিছু প্রকার, হয়েছে। মানে শেখ হাসিনা যাওয়ার পর যে মানে কি ধরনের পরিবর্তন আসতে পারে, আশা আকাঙ্ক্ষা হ্যাঁ, গুলো। মল চত্বরে, হ্যাঁ হ্যাঁ, আমরা মল চত্বরে বসে আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে আমরা মানে জাস্ট গল্পের ছড়ে বলতেছিলাম যে কি কি হতে পারে দেশে। তো সেখানে অনেক কিছু হয়নি, আবার অনেক কিছু হচ্ছে। তো প্রথম দিকে খুব হতাশ ছিলাম, একেবারে প্রথম দিকে আমি খুবই হতাশ ছিলাম, এবং আমি সাইকিয়াট্রিক হেল্প নিয়েছিলাম তখন। যে আমি দেশ নিয়ে আমার যেরকম মানে একটা ফ্যাসিনেশন ছিল, তখন মনে হতো যে সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, সেরকম ব্যাপারগুলো দেখতেছিলাম না। তারপরে যখন আয়নাঘর গুলা ওপেন হচ্ছিল না, তখন হচ্ছে আমি মায়ের ডাকে কাজ করেছিলাম। মায়ের ডাকে যারা গুম হয়েছে, গুমের পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, তাদের বয়ানগুলো হচ্ছে আমি নোট করেছিলাম। তো তখন হচ্ছে সেগুলো খুব ট্রমা দিত, খুব ট্রমা দিত যে একটা পরিবার ১২-১৩ বছর তার সন্তানকে খুঁজতেছে, এবং এই ১২-১৩ বছরের গল্প সে বলতেছে ৩-৪ ঘন্টা ধরে সেই গল্পগুলো বলতেছে। এবং এই গল্পগুলো এত হৃদয় বিদারক যে যারা বলে যে আওয়ামী লীগের কেন রাজনীতি করতে দিবে না, তাদের এই গল্পগুলো আসলে জানা উচিত, এগুলো আসলে পাবলিক করা উচিত। কারণ যাদের পরিবার গুম খুনের শিকার হয়েছে তারা আসলে জানে কেন আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করা উচিত না, এবং কেন দেশে সংস্কার দরকার, কেন প্রত্যেকটা সেক্টরে সংস্কার দরকার। এটা যখন তারা গুম খুনের সাথে মানে কাহিনীগুলো জানবে, গল্পগুলো জানবে, তখন বুঝবে। আমি নিজেও জানতাম না যে দেশে কি পরিমাণ মানে স্বৈরাচারী কি পরিমাণ কষ্ট দিয়েছে মানুষকে, এটা গল্পটা আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি একটা পরিবার, একটা বাবার সাথে যখন গল্প করবেন, তিনি হচ্ছে তার বউ মারা গেছে, মা মানে তার আপন মা মারা গেছে, বাবা মারা গেছে, বউ মারা গেছে, তার ছেলের বউ চলে গেছে, কিন্তু সে এখনো তার ছেলের জন্য জীবনের সবকিছু দিয়ে দিচ্ছে। তিনি একজোড়া স্যান্ডেল পরে ঢাকায় আসতে পারেন না, জেলা থেকে উনি খালি পায়ে চলে আসছে ঢাকায়, আমরা কল দিয়েছি, ঢাকায় চলে এসেছে। উনি শুধু বলে যে উনার জীবনে মরে যাওয়ার আগে যদি একবার ওনার ছেলেটাকে দেখতে পায়।
এখনো পাইনি। ইভেন আমার ফোনে এখনো অনেকগুলো নাম্বার সেভ করা আছে, গুম 1, গুম 2, গুম 3, গুমের পরিবারের নাম্বার গুলো আর কি। তারা কল দেয় আমাকে, আপু কোনো আপডেট আছে? আমি তাদের থেকে ঘন্টার পর ঘন্টা তাদের গল্পগুলো শুনেছি, কিন্তু আমিও তো কোনো হেল্প করতে পারিনি। গুম কমিশন কতটুকু কাজ করেছে, কারা জীবিত আছে, কারা মৃত আছে, সেটার কি করেছে আমি অ্যাকচুয়ালি এখন জানি না। কিন্তু এগুলোর পর আসলে আমি খুব ট্রমার মধ্যে ছিলাম যে দেশে আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না। বাট একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছি চেঞ্জ হওয়া কিন্তু অনেক টাফ। 15 বছরের শাসনের পর যে সবগুলো জায়গা এত সাস্টেনেবল চেঞ্জ হয়ে গেছে, যে চেঞ্জ গুলো করা খুবই টাফ। আমাদের ইন্টারিম যে কাজ করছে না এটা আমি বলবো না, তবে আমাদের এক্সপেকটেশনকে টাচ করতে পারেনি। এবং আমরা আমরা যেটা চেয়েছিলাম, আমরা দুই একটা যে প্রোগ্রাম গুলোতে মানে দুই একবার আমাদের উপদেষ্টাদের সাথে যাদের সাথে আমার কথা হয়েছে বা দেখার সুযোগ হয়েছে, তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, যেটা হচ্ছে আমি 5ই আগস্ট থেকে 15 জুলাই, যেদিন আমাদের ক্যাম্পাসে প্রথম হামলা হয়েছে সেদিন থেকে আমি হচ্ছে আহতদের নিয়ে কাজ করতেছিলাম। আহতদেরকে ফান্ড ম্যানেজ করে দেওয়ার, বা দেশের বাইরে আমার পার্সোনাল যারা ডোনেট করার মতো অ্যাবিলিটি ছিল তাদেরকে তাদের কাছে হেল্প সিক করে আমি তাদেরকে ফান্ড ম্যানেজ করে দিচ্ছিলাম। তো তখন থেকে আমার একটা প্ল্যান ছিল বা আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের আহত এবং শহীদ পরিবারকে এমন ভাবে ট্রিট করা হবে যেন আমাদের দেশের অনেকগুলো সেক্টরে আসলে অনেক রকমের প্রবলেম, সবগুলো সলভ হবে না, কিন্তু আমার একটা প্ল্যান ছিল বা আমার একটা স্বপ্ন ছিল যে মানে যদি শহীদ এবং আহত পরিবারগুলোকে একটু হ্যাপিলি ম্যানেজ করা যায়। ওদেরকে তো আমরা ওদের একটা চোখ, একটা হাত, একটা পা আমরা ফেরত দিতে পারছি না, কিন্তু এমন ভাবে ট্রিট করা যে তারা আমাদের দেশের একজন মানে সন্তান এবং আমরা তাদেরকে ওন করি। তো আলটিমেটলি সেটাও আমরা পারিনি, সে জায়গায় আমরা ফেল করেছি। তো দুঃখ পাওয়ার অনেকগুলো জায়গা আছে, হতাশ হওয়ার অনেকগুলো জায়গা আছে, আবার অনেকগুলো ব্যাপার আছে যেগুলোতে আমরা আশাবাদী যে আমরা আমাদের দেশে এরকম স্বৈরাচার আর কখনো কেউ হওয়ার সাহস করবে না। এবং আমরা তরুণ সমাজ এখন যেভাবে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এভাবে তারা আজীবন কথা বলবে, এই জিনিসগুলো আমাদেরকে আসলে আশার আলো দেখায়। তো আপনি যেটা বলছিলেন যে মানে দেশের সবগুলো সিস্টেমকে আওয়ামী লীগ এমন ভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে যে মানুষদের সাথে কথা বললেই বোঝা যায় যে কেন তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন। কিন্তু তারপরেও যখন তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলো বারবার, ছাত্রদের পক্ষ থেকে, যারা আন্দোলনকারী জনতা তাদের পক্ষ থেকেও আসলো, কিন্তু কিছু মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই ধরনের কথাবার্তাও শুনতে হয়েছে, যে একটা বড় রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যেতে পারে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জুমা আপু ইনকিলাব মঞ্চের সাথে সারা দেশব্যাপী সফর করেছেন, মানুষজনের সাথে কথা বলেছেন। তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন, যে মানুষের মনোভাব কি আওয়ামী লীগকে নিয়ে, তারা কি চায় বা কি বোঝে আওয়ামী লীগের এই ধ্বংসযজ্ঞ নিয়ে? দেখুন, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া প্রয়োজন বা নিষিদ্ধ হবে কি হবে না, এই রায় দেওয়ার এখতিয়ার রাখে একমাত্র যারা জুলাইয়ের শহীদ, যারা পিলখানার শহীদ, যারা শাপলার শহীদ, সেই মানুষগুলো। আওয়ামী লীগ কিন্তু এই কারণে নিষিদ্ধ হবে না যে তারা হচ্ছে গুম করেছে, খুন করেছে বা এইরকম। তারা একটা ফেসিস্ট দল। তারা এই দেশে স্বৈরাচার কায়েম করেছে। আওয়ামী লীগের বিচার চাই। এটা এই কারণে চাই যে তারা যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু ফেসিস্ট হিসেবে তাদের যে নিষিদ্ধ হওয়া প্রয়োজন, এই কথাটা কেউ বলে না। যারা বলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে? আম গুম খুন করলে তো বিচার করতে হবে। তাদের মনে রাখা উচিত গুম খুনের জন্য যদি বিচার হয়, ফেসিস্ট হওয়ার কারণে তারা কিন্তু নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। এবং সারা দেশব্যাপী ঘুরে আমরা যেটা দেখেছি, বাংলাদেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগ বড় দল, কারণ তারা সেটা পোট্রে করতে পারে বাংলাদেশের এলিট ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীর কাছে। তারা যে কালচারাল ফেসিজম যেভাবে পৌঁছে দিয়েছে, বা ছায়ানট, তারপর হচ্ছে উদীচী, এই ধরনের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গুলা বা শাহবাগ করে তারা যেটা কায়েম করেছে, যে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এবং তারা কালচারালি যেভাবে মানুষের দৈনন্দিন জীবনে আওয়ামী লীগ একটা বড় দল, এই ধরনের চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। এই কারণে মানুষ ভাবে তারা বড় দল। কিন্তু আপনি যখন বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যাবেন, তখন আমরা খুব একটা কথা শুনতাম যে বিকল্পকে। এখন কিন্তু মানুষ সেটা আর ভাবে না যে বিকল্পকে। মানুষ এটা বুঝতে শিখেছে যে বিকল্প হচ্ছে আমরা। এবং এই প্রত্যেকটা জনগণ যারা একদম খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে
একজন ডাক্তার বলেন বা একজন হাই প্রোফাইল মানুষ বলেন, তারাও কিন্তু এখন শেখ হাসিনাকে সেই নজরেই দেখে যে আ সে একজন খুনি ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল। সারা দেশব্যাপী ঘুরে আমরা যেটা দেখেছি, যখন মানুষ দেখেছে যে অনেকে হয়তো রিক্শাওয়ালা বলেন বা ভ্যান চালক বলেন, সে হয়তো পড়তে জানে না যে আমরা যখন লিফলেট বিতরণ করছিলাম, যখন আমরা মাইকে গণসংযোগ করছিলাম, প্রত্যেকে এসে ইভেন এমনও হয়েছে যে আমাদের কাছে আরো পোস্টার দিন, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় লাগাতে চাই। আমরা এই জিনিসগুলো হচ্ছে সব জায়গায় দেখাতে চাই। যারা পড়তে লিখতে জানে না তারা পর্যন্ত এসে আমাদেরকে বলে গিয়েছে যে, আপনারা এই কাজগুলো করছেন, এগুলোর জন্য আপনাদেরকে আ ধন্যবাদ বা আওয়ামী লীগ নিষিদ্ধ পৃথিবীতে আর কি আমাকে ইভেন আমি যখন তাদের সাথে কথা বলছি আমাকে বলছে, "কোন কিছুর পক্ষে নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে ময়মনসিংহ, তার পক্ষে আছি।" ময়মনসিংহ। বলছে, "হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যই আসছি।" এরকম এক্সপেরিয়েন্স ও আমি করেছি। খুব সম্ভবত ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ শহর কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি এবং সেখানে গিয়ে আমরা কিন্তু আ টের পেয়েছিলাম যে এখানে কিন্তু আমরা সেই জায়গায় যদি আমরা তখন শুনেছিলাম যে এই জায়গায় যদি আমরা গণসংযোগ করি, আমাদের উপর হামলা হবে এবং সেই জায়গার পুলিশ কিন্তু আমাদেরকে করতে দিতে চায় নাই। এবং তারপরেও সেই অঞ্চলের মানুষরাই যেভাবে আমাদেরকে সাহায্য করেছে বা যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষজনের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এটা এই কারণেই পাওয়া যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কথা বলছি। এবং এখন যারা বলে যে দেশের জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা যদি মাঠ-ঘাটে একটু পর্যালোচনা করে বা একটু যদি স্টাডি করে তাহলেই দেখতে পাবে যে এই দেশের যারা আপামর জনসাধারণ এত বেশি দুর্নীতি, এত বেশি অত্যাচারিত হয়েছে যে তারা এখন আওয়ামী লীগ কোনভাবে ফিরে আসবে এটা মেনেই নিতে পারে না। তো বাংলাদেশ যদি কোনভাবে আওয়ামী লীগকে ইন্টারিম আবার তো ফেরানোর চেষ্টা আওয়ামী করে লীগের তাহলে কার্যক্রম আরেকটা নিষিদ্ধ বিপ্লব হবে, করেছে চূড়ান্ত এবং বিপ্লব। খুব যারা সহজে আওয়ামী তারা এই লীগ ফিরিয়ে নির্বাচনে আনার চেষ্টা অংশগ্রহণ করবে করতে পারবে তাদেরকেও না, এরকম বাংলাদেশের একটা মানুষ প্রস্তাবনা সেই হয়তো জায়গা হচ্ছে। থেকে কিন্তু হটিয়ে দিবে। আওয়ামী লীগের যে এরকম একটা মেইন পরিস্থিতি ছিল। চালিকা শক্তি, আওয়ামী লীগকে যারা ফুয়েল করতো, সেই কালচারাল ফ্যাসিজম যেটা, তো তারা তো এখনো সক্রিয়। তারা তো এখনো যে যার জায়গাতেই চলে গিয়ে এখনো আগের মতোই আছে। তো আমরা তো তাদের এগেইনস্টে কিছু করতে পারিনি। এটার একটা এক্সাম্পল যদি দেই যে আন্দোলন পরবর্তী সময়ে সাকাফি আপু একটি চ্যানেলে প্রোগ্রাম করতে গেলেন এবং উনার মুখে নিকাব থাকায় উনি একটি মানে একটা ইস্যু ক্রিয়েট করা হলো সেটা নিয়ে, এবং পরবর্তীতে এটা নিয়ে উনাকে বেশ নোংরাভাবে সাইবার বুলিংও করা হলো। তো আপু যদি এই ঘটনাটা একটু বিস্তারিত জানাতেন আমাদেরকে, আসলে কি হয়েছিল সেখানে। আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে 3ই আগস্ট। 3ই আগস্ট হচ্ছে আমাদের লাস্ট যে সমন্বয়ক লিস্ট করা হয়েছিল, সেখানে হচ্ছে আমার নামটা ছিল। তো এরপর হচ্ছে আগস্টের পর 5ই আগস্টের পর আমি অ্যাকচুয়ালি মানে সমন্বয়ক এই ব্যাপারটা আর মানে আমার কাছে আর প্রয়োজন মনে হয়নি, বা আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও কানেক্টেড ছিলাম না। আমি তখন শুধু ফোকাস ছিল শহীদ এবং আহতদের নিয়ে। আমি বৈষম্যের অনেকের সাথে আমি কথা বলেছি, কিন্তু তাদের তাদের আমার কাছে কেন জানি মনে হয়েছে তারা শহীদ আহত নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না। তো আমি বৈষম্যের প্ল্যাটফর্মে না গিয়ে আমি হচ্ছে শুধু শহীদ আহত নিয়ে আমি পার্সোনালি যেটা করতে পারি আমি সেটাই করতেছিলাম। তো এরপর আগস্টের পর জানুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা সেল করা হয়, গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এবং সেই সেলে একটা সেল ছিল, সাব সেল ছিল শহীদ এবং আহতদের পুনর্বাসন। হ্যাঁ, তো সেই সেলে হচ্ছে আমি আহ, আহ, আমাকে ইনফর্ম করা হয় আমি যেতে চাই কিনা। তো আমি বলেছিলাম আমি তো শহীদ আহত নিয়ে কাজ করতে চাই, আমি সেলে থাকবো। তো এরপর হচ্ছে আর কি ওই সেল থেকে আমাদের সেল গঠন করার কয়েকদিনের মধ্যেই ওই সেল থেকে হচ্ছে আমরা কিছু কাজ করি। যেমন ঢাকা মেডিকেলের 5টা লাশ পাওয়া যায়, যেগুলো হচ্ছে আহ, মানে জানুয়ারি পর্যন্ত, জুলাইয়ের লাশ জানুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে ছিল। মানে কিন্তু তাদের যেটা বের করা যায়নি এরকম কারণে। হ্যাঁ, তাদের পরিবারও নেয়নি বা হচ্ছে কোথাও দাফনও করা হয়নি। তো এটা যখন আমরা জানতে পারি তখন আমরা এটা ইনফর্ম করি এবং একটা পরিবারকে, শহীদ হাসানের পরিবারকে আমরা রিচ করতে পারি এবং তারা এসে তাদের ডিএনএ দিয়ে যায় এবং ডিএনএ ম্যাচিং করে হচ্ছে আমরা পাঠাই আর কি, তাদের কাছে পরিবারের কাছে লাশ হস্তান্তর করি। তো এই কাজগুলা করার পর চ্যানেল আই হচ্ছে আমাদের সেল থেকে দুজনকে, একজন নারী এবং একজন পুরুষ, দুজনকে আমন্ত্রণ করে তাদের একটা শোতে। তো হচ্ছে বৈষম্য থেকে আমাকে এবং আমাদের সেলের সেল সম্পাদককে হচ্ছে আহ, যাওয়ার জন্য বলে আর কি। পরে হচ্ছে তারা হচ্ছে আমাকে আস্ক করে যে আপু আপনি কি হিজাব পরে শো করবেন? আমি বলছি জি ভাইয়া। বলছে, আপনি কি নিকাব করেন? বলছে আমি তো নিকাব করি না, আমি আসলে তখন নিকাব করতাম না, আমি মাস্ক করতাম তখন। তো ওরা বলছিল যে মাস্ক পরা যাবে না, মাস্ক খুলে শো করতে হবে আর কি। পরে আমি বলছি, আমি মাস্ক তো পর্দার জন্যই পরি, মানে আমার নিকাবে অসুবিধা হয় তাই আমি মাস্কটা পরি আর কি। পরে যাই হোক অনেকক্ষণ তর্ক বিতর্কের পর হচ্ছে
ওরা হচ্ছে বলছে যে ওরা তাহলে অ্যালাউ করবে না। তো একটা কথা যেটা হচ্ছে আমি কখনো বলিনি, আজকে প্রথম বলছি, সেটা হচ্ছে আমার বৈষম্যতা যারা ছিল, যারা এই ইস্যুটা জানতো, তারা কিন্তু সেদিন আমার সাথে ছিল না, নট এ সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, তারা কিন্তু সেদিন চাইলেই বলতে পারতো চ্যানেল আইকে যে কেন মেকআপ করলে একটা মেকআপ তারা বাদ দিবেন। তারা সেটা না করে তারা হচ্ছে আমাকে বাদ দিয়ে আমার সেলের আরেকজনকে এবং আমার সেল সম্পাদক দুজনকে সিলেক্ট করে তারা পাঠায়। ঠিক আছে, তারা এটার জন্য কোনো, ওরা বলছিল যে চ্যানেল আই নিচ্ছে না, এখানে আমরা কি করবো? ওরা দেশ চালাইতে পারে, দেশের প্রত্যেকটা সেক্টরে পুলিশ, জিবি, সব জায়গায় গিয়ে তারা কল দিতে পারে, ডিসি কে কল দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে, অনেক কিছু পারে তারা। কিন্তু তারা চ্যানেল আইকে এটা বলতে পারে না কেন নিকাপ করলে আমাদের একজন কর্মী যে হচ্ছে জুলাই নিয়ে কাজ করছে তাকে কেন আপনারা স্পেস দিবেন না, এই কথা তারা প্রশ্ন করতে পারে নাই। তারা হচ্ছে আমার অল্টারনেট আরেকজনকে দিয়ে দেয়, এবং এরপর আমার অল্টারনেট যাদেরকে দেয় তারা হচ্ছে স্ট্রং মেন্টালিটি ছিল, এবং আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিই যে তারা যাবে কিনা এটা তাদের ডিসিশন, আমি হচ্ছে আমাকে তারা বাদ দিয়েছে, ওটা তারাও যায়নি। এরপর হচ্ছে আর কি যেটা হলো, এবং আমি জানি না, আমি কথা বলেছি চ্যানেল আইয়ের বিরুদ্ধে, কিন্তু পুরো দেশের মানুষ আমার পিছনে কেন লেগে গেছিল এটা আমি এখনো বুঝি না। যে আমি তো কথা বলতেছিলাম চ্যানেল আইয়ের বিরুদ্ধে যে তারা আমাকে কেন টক শোতে অ্যাটেন্ড করতে দেয়নি, কিন্তু পুরো দেশের মানুষ, ইভেন ইভেন আমার ফ্রেন্ডরা যাদের সাথে আমি একসাথে আন্দোলন করেছি, আমার ব্যাচমেট ক্যাম্পাসে, তারাও দেখে আমাকে বুলি বুলি করা শুরু করছে। এবং বৈষম্যেরও অনেকে আমাকে বললো এত বড় সাহস, আমি ফেসবুকে লেখালেখি করি, বৈষম্যকে ছোট করি, এত বড় সাহস আমাকে কে দিল, আমাকে এটাও একজন জিজ্ঞেস করেছে। তো 5 আগস্ট যখন আমি গুলির মুখে দেশের জন্য নেমেছিলাম, তখন কিন্তু ওরা জিজ্ঞেস করেনি এত সাহস আমি কই পেয়েছি। কিন্তু যখন আমি 5 আগস্টের পরে আমি যখন কথা বলি যে কথাটা ওদের পছন্দ হয় না, তখন তারা জিজ্ঞেস করে যে আমার এত সাহস কই থেকে আসে। তখন ওরা জিজ্ঞেস করে যে আমার আন্দোলনে যারা হচ্ছে যে ব্যাচমেট, আমার ব্যাচমেট, আমি যাকে আমার সাথে দেখেছি আন্দোলনে, সেই ব্যাচমেট আমার পাবলিক পোস্টে আমাকে গালি দেয়। হ্যাঁ, তো এটার পরে আসলে মানে আশাহত হওয়ার দেশে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে পলিটিক্স করতে গেলে মনে হয় গায়ের চামড়া অনেক মোটা করে পলিটিক্সে যেতে হয়, যে যত গালাগালি করবে, যত নোংরা ভাষা, নোংরা শব্দ আপনাকে ব্যবহার করবে, আপনার হচ্ছে মানে কিছু যায় আসবে না, এরকম টাইপের একটা মেন্টালিটি হইতে হবে। না হলে আপনি অ্যাক্টিভিজমও করতে পারবেন না, পলিটিক্সও করতে পারবেন না, কথাও বলতে পারবেন না, ফুল পাখি লতা পাতা নিয়ে ফেসবুক চালাইতে হবে, এটা ছাড়া কিছু করার না। ইভেন জানুয়ারি থেকে এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যেদিন আমার 100টা মেসেজ আসে না। হ্যাঁ, এবং এগুলো সবগুলো যে আওয়ামী লীগের বট আইডি তাও না। ঠিক আছে, এগুলো অনেকগুলো আমাদেরই আইডি, মানে আমাদের আশেপাশের মানুষদেরই আইডি। মতের সাথে এমন না কোনো, মিললেই অ্যাটাক শুরু হয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। হ্যাঁ, এরকম একটা অ্যাটাক শুরু হয়ে যায়, তখন আমি শিবির হয়ে যাই, তখন আমি জঙ্গি হয়ে যাই, তখন ট্যাগিং কালচার শুরু হয়ে যায়, কিন্তু তখন গালি দেওয়া জায়েজ হয়ে যায়। ইভেন আমি যেটা সবচেয়ে বেশি যেটা মানে দুঃখজনক সেটা হচ্ছে আমি 2015 থেকে মানে অ্যাক্টিভিজম করি, কথা বলি, কাজ করি, রাজপথে নামি। তো 2015 থেকে 2025 প্রায়, এটা প্রায় দীর্ঘ 10-15 বছরের একটা জার্নি। তো এই জার্নিতে আমাকে মানে এই যে ফ্যাসিস্ট এত বছর ধরে ছিল, আমাকে কেউ পাবলিকলি কোনো পোস্টে কখনো গালি দেয়নি। একটা সম্মান আমি সবসময় সবার থেকে পেয়েছি, ছাত্রলীগ থেকেও পেয়েছি। তারা পেছনে যাই বলুক, আমার অ্যাক্টিভিজম নিয়ে আমাকে কখনো, আমার পাবলিক পোস্টে আমাকে কখনো গালি দেয়নি। কিন্তু 5 আগস্টের পরে আমার ব্যাচমেট, ঢাকা ভার্সিটিরই আমার একজন ফ্রেন্ড আমাকে পাবলিক পোস্টে গালি দিতে পারে। এর চেয়ে বড় অর্জন আমি আসলে জুলাই মানে আগস্টের পর আর কি হতে পারে আমি জানি না। আমার কাছে মনে হয় এটাই মনে হয় আমার অর্জন, কিংবা এটাই আমি ডিজার্ভ করি কিনা আই ডোন্ট নো, বাট আমি এটা পাচ্ছি। হ্যাঁ, চ্যানেল আইয়ের একটা ইস্যু, আমার নিকাব ইস্যু, যেটা হচ্ছে মানে অ্যাজ এ মুসলিম এটা আমার রাইট। হ্যাঁ, সেই রাইটটা আমি নেওয়ার জন্য আমাকে এত ফাইট করতে হবে যে এরপরেও মানে চ্যানেল আইয়ের ঘটনার পরেও অনেকগুলো জায়গায় আমি মানে আসলে ঝামেলা, মানে আমার এত বেশি স্ট্রেস হয় এখন এই জিনিসগুলো, এই জন্য আমি এখন পাবলিক গ্যাদারিং বা পাবলিক প্রোগ্রাম গুলো খুব অ্যাভয়েড করি। তো এরপরও 2-1টা প্রোগ্রাম যেগুলোতে আমাকে ইনভাইট করেছে বা রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, সেগুলোতে আমি গিয়েছি এবং আমার স্পিচ দেওয়ার কথা ছিল। তো তারা মেবি হয়তো ইনফর্মড ছিল না যে আমি নিকাব করি, বাট ওই প্রোগ্রামে যাওয়ার পর মানে আমাকে খুবই রিকোয়েস্ট করার পর আমাকে নিয়েছে, কিন্তু প্রোগ্রামে যাওয়ার পর হচ্ছে আমাকে ইগনোর করেছে।
আমি কিস্তিতে আর স্টেজ দেয়নি, আমাকে বলেছে টাইম শর্ট, এই সেই হাবি যাবে অনেকগুলো প্রোগ্রামে। তো এরপর এখন আমি মোটামুটি কোথাও আর যাচ্ছি না। আমি নিজের পড়াশোনা করছি, আমার পড়াশোনা নিয়ে একটু বিজি। আর এই জিনিসগুলো আসলে মানে নিতে নিতে ওভারলোডেড, আমি খুবই ট্রমার মধ্যে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় একটা ব্রেক দরকার আমার। আর আমি ছেড়ে যাচ্ছি না, আমি এটার সাথে ফাইট করবো আজীবন, কারণ আমি চাই, আমি যে স্পেসটা পাচ্ছি না, আমি যেটার জন্য ফাইট করছি, যেন আমি আমার মেয়েদেরকেও সাথে পাচ্ছি না। মেয়েরা যারা হচ্ছে মেয়েদের জন্য কথা বলা উচিত, যারা সবার জন্য কথা বলে কিন্তু আমি আমার পর্দা নিয়ে কথা বলতে চাই না, আমি সেসব মেয়েদেরও অধিকারের জন্য কথা বলতে চাই। যে আমার উপর জুলুম করেছে তার তার জন্য আমি ইনসাফ কায়েম করতে চাই। আমি চাই সবার জন্য ইনসাফ হোক এবং সবার ইনসাফের জন্য আমি কথা বলবো। আমি কখনো আমার পথ থেকে সরে যাব না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, এই যে আপনার পর্দা নিয়ে কথা বলা কিংবা নিকাব করাকে একটা ট্যাবু বানিয়ে রাখা, এগুলো তো সব একটা কালচারাল ফ্যাসিজমের একটা পার্ট যেটা আমরা বলতে পারি। এবং অনলাইনে বুলিং, জুমা আপুকে আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন সহ আরো বেশ কয়েকটি ছাত্র সংগঠন অনলাইনে চরম নোংরা ভাষায় আক্রমণ করেছেন এবং এখনো প্রতিনিয়ত করে দেওয়া হচ্ছে। তো মানে জুলাইয়ের পর যে অল্প কয়েকজন নারী সংগঠককে আমরা দেখতে পাই যে তারা এখনো জুলাই নিয়ে কাজ করে যাচ্ছে, তার মধ্যে আপনি একজন আর কি। তো এই যে একের পর এক অনলাইনে আক্রমণ, সেগুলো আসলে আপনি একজন নারী হিসেবে কিভাবে মোকাবেলা করেন, বা আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আহ এই যে আমি আপনার সাথে কথা বলতে এলাম, তার আগেও মানে কথা বলা শুরু করার ১ সেকেন্ড আগেও আমার কাছে মেসেজ এসেছে, যেখানে ছাত্রলীগ আমাকে খুব, খুব নোংরা ভাষায়, যে ভাষা কখনো কারো সঙ্গে বলা যায় না, এরকম ভাষায় আমাকে অ্যাটাক করছে। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি কষ্ট লাগে সেটা হচ্ছে ছাত্রলীগের সাথে আমাদের মানসিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, সব ধরনের দ্বন্দ্ব তাদের সাথে আমাদের আছে। কিন্তু যেই মানুষগুলো, আমার স্টিল মনে আছে যে আমি যখন ১৫ তারিখ একদম হামলা শুরু হলো, আমি তখন মাঝখান দিয়ে খুব ব্ল্যাংক হয়ে দাঁড়িয়েছিলাম। তখন ছাত্র ফেডারেশনের আরমান ভাই সে এসে হচ্ছে আমাকে ওই জায়গা থেকে একদম টেনে নিয়ে সরিয়ে আ ইন্টারন্যাশনাল হলে ঢুকিয়েছেন। তারপর যখন আমরা ইতে যাই, কি বলে, হাসপাতালে যখন যাই, তখন বিপ্লবী ছাত্র মৈত্রীর ইমু নামে একটা মেয়ে আছে আমার জুনিয়র। আমি একসাথে আটকে ছিলাম এবং আমরা একসাথে ছুটোছুটি করছিলাম যে যারা ইনজিউরড তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। এবং এই যে মানুষগুলা, আমি তাদের বললাম, কারণ তারা হয়তো আমার আইডিওলজির সাথে মিলে না। কিন্তু তারা অন্য একটা আইডিওলজি থেকে হলেও আমরা হাতে হাত ধরে কিন্তু জুলাইকে সফল করেছি। ছাত্র শিবির বলেন বা ছাত্র দল বলেন, এদের যে পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশন কিছুই না। তারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল, এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, এই কথাটার যে ভার, আমাদের শত শত ফেসবুক পোস্ট, শত শত কথা বলার হয়তো সেই ভার ছিল না সেই সময় পলিটিক্যাল হিসেবে। তো সেই জায়গা থেকে যাদের সাথে আমরা একসাথে লড়েছি, যাদের হাতে হাত ধরে আমরা জুলাইকে সফল করেছি, সেই সব ধরনের আইডিওলজির যারা আমাদের সাথে ছিল, সেই সব মানুষগুলোর কাছ থেকেই যখন আমাদের কাছে এই ধরনের অ্যাটাক গুলো আসে, তখন সেটা নেওয়ার মতো আসলেই মানসিক শক্তি বা সেটা দেখার পর যে নিজের ইমোশন, সেটাকে আর কন্ট্রোল করা যায় না। ছাত্র ইউনিয়নের কথা যদি বলেন, তারা আমার সাথে যেটা করেছে, এবং এটাকে তারা খুবই সিলি ভাবে সার্কাসম বা আইরনি হিসেবে পোট্রে করতে চেয়েছে। কিন্তু যে শব্দটা তারা কোট করেছে, এটা কোনো সার্কাসম বা কোনো একটা মেয়েকে বলার মতো কথা নয়। এইটুকু এথিক যদি আমরা ফেসবুকে যদি মেনটেন না করি, আমরা হাসিনাকে গালি দিয়েছিলাম, খুবই ভালো কথা। কিন্তু সেটা একজন নারী হিসেবে দিইনি, সেটা আমরা একজন ফেসিস্ট হিসেবে দিয়েছিলাম। এখন যদি সেই পোট্রে করে যদি এখন আমাদেরকেও যদি বলে যে বলা যায় যেহেতু হাসিনাকেও তোমরা বলেছো, তখন তো সেটা একদম স্পষ্টভাবে দ্বিচারিতা, দুমুখো সাপের মতো আচরণ। এটা তো হচ্ছে নিজেদের যে আইডিওলজি বলেন বা নিজেদের যে আহ উম আমি খুব সরি যে বলার জন্য, সেই সময়ের যাদেরকে তারা পারপাস সার্ভ করতো, পরবর্তীতে জুলাইতে আমাদের সাথে সেটার কাফারা দিল। এখন যদি আবার সেই পারপাসই সার্ভ করে বা তাদের যে কাজটা সেটা যদি তারাই করে দেয়, তাহলে আর কেমনে হবে? আমি মনে হয় পৃথিবীর সরি আমি মনে হয় বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে একমাত্র নারী যে প্রত্যেকটা দলের কাছ থেকে সমানভাবে সব গালি খাওয়া, সব ধরনের গালি খাওয়া শেষ। ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, ছাত্র দল। এবং এটা আসলে কিভাবে হ্যান্ডেল করি আপনি জানতে চাইছেন। আমি
আমি হ্যান্ডেল করে যাচ্ছি। এটা আসলে করার কিছু নেই। কারণ আমি যদি এই জায়গা থেকে সরে যাই, ওরা আল্টিমেটলি এটাই চায় যে এখানে কোনো মেয়ে কাজ না করুক। এখানে ভয়েস দেওয়ার মতো কোনো মেয়ে না থাকুক। তো শত্রুকে যদি জিতিয়ে দিই, আমার জয়টা হলো কই? আমি যদি সরে যাই, তাহলে তো ওরা জিতে যাবে। এবং শত্রুকে জিতিয়ে দিতে আমি কখনোই আরকি মানসিকভাবে এটা আমার একটা মানে মেন্টাল একটা সেটআপ যে আমি কখনো আমার শত্রুকে জিততে দিতে চাই না। যদি যদি না সেই শত্রুর সাথে বেইনসাফি করা হচ্ছে এরকম হয়, তাহলে আমি কখনোই তাদেরকে জিতিয়ে দিতে চাই না। এখন ওরা যেটা চায় যে মেয়েদেরকে তারা গালাগালাজ করবে, মেয়েদেরকে তারা এটা সেটা বলবে, এই কারণে সরে যাবে বা যে আমার আইডিওলজির সাথে যে মেয়েটার আইডিওলজি মিলে না, তাকে আমরা কাজ করতে দিব না। এই টাইপের মেন্টালিটি যারা ধারণ করে, তারা এত বেশি নোংরামি অনলাইন সার্ফেসিং করে এবং এটা বন্ধ হওয়া এত বেশি জরুরি। কারণ আমরা জুলাইতে দেখেছিলাম, জুলাই কিন্তু মেয়েরা না থাকলে সফল হতো না। ১৪ তারিখ যদি মেয়েরা হল ভেঙে বের না হতো, যদি মেয়েরা ছাত্রলীগকে না তাড়াতো, যদি আমাদের মায়েরা রান্না করা খাবার নিয়ে রাস্তায় না আসতো, যদি মায়েরা ছেলেদের যেতে না দিত, জুলাই সফল হতো না। এবং মেয়েদের যে অবদান, সেই জায়গা থেকে এখন যে মেয়েদের খুবই লিমিটেড ভয়েস, এই ভয়েসটাকেও দমন করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র যে আওয়ামী লীগ করছে তা না। আওয়ামী লীগ অনেক নোংরামি করেছে যে ফেক ভিডিও বানানো, তাদেরকে পরিবার পর্যন্ত রিচ করে তাদেরকে থ্রেট দেওয়া। এই সবকিছু আওয়ামী লীগ তো এখন মানে আলোচনারই বাইরে। এটাই তাদের পলিটিক্যাল যে তারা কি পরিমাণ নোংরামি সেটা বের হয়ে করে, সেটা বের হয়ে আসছে। কিন্তু যেগুলা আমাদের ফেসিবাদ বিরোধী শক্তি, তাদের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি না। আমরা এটুকু মিনিমাম এথিক্স, এটুকু মিনিমাম ম্যানার্স তাদের কাছ থেকে এক্সপেক্ট করি যে অনলাইন সার্ভিসে যে মেয়েটা তার আইডিওলজির সাথে মিলে না। আপনারা যদি খুব রিসেন্ট ঘটনাই দেখেন, এই যে আহ তাসনুবা জাবিন, যে এনসিপির যে নেত্রী, তার সাথে যেটা হলো, নীলা ইসরাফিল, তাদের সাথে যেগুলো হচ্ছে, একজন কেউ যদি ভিকটিম হয়, সেই ভিকটিমকে দোষ দিতে হয় না, ভিকটিমকে সিম্পেথি দিতে হয়। ভিকটিমকে সে কেন ভিকটিমাইজ হলো, সেজন্য আরেকবার ভিকটিমাইজ করার যে প্রবণতা, এইটার থেকে বের হয়ে আসার জন্য আমি জানি না আমাদের আমাদের যারা এখন সরকারে আছেন বা যারা পরবর্তী সরকার আসবে, তারা কি পদক্ষেপ নেবে। কারণ তাদের সবার মধ্যেই সেম প্রবণতা দেখা যায় যে নিজের দল বাদে বাকি কাউকে তারা গুনতে চায় না। এবং এটা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিন্তু আগেরবার আইনি পদক্ষেপ নিতে গিয়েও এ কারণেই নিইনি। তারা উভয়ই আমার কাছে কর্ডিয়ালি সরি বলেছে এবং আমি সেটাকে হচ্ছে প্রথমবার হিসেবে মাফ করেছি। এবং আমি যদি কখনো যদি দেখি যে এরকম আবার আমার সাথে হচ্ছে, এটা আল্টিমেটলি হয়েই যাচ্ছে। যখন আমি কারো আইডেন্টিটি জানি না বা কোনো বট আইডি বা কোনো ফেক আইডি এসে বলে, তখন আসলে এটা বের করা খুবই কঠিন। কিন্তু যখন যে দায়িত্বশীল কারো কাছ থেকে আসে, আমি আরো যারা মেয়েরা ভিক্টিমাইজ, যেমন সাকাফি আপুর কথা যদি না বলি, আপু সব ধরনের নোংরামি আসলে সহ্য করেছে। এবং যারা এখন পর্যন্ত ভয়েস, এমন কোনো মেয়ে নাই যে ভাই আমি যদি এইগুলো একটু ফেস অ্যাড করে করি, নাই। তাদের সবাইকে নিয়ে জানুয়ারিতে আমার যখন একটা টেলিগ্রামে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার প্ল্যান আছে আমার এবং তো সবাইকে নিয়ে নোংরা আরকি আমি ছবিগুলো আমি দেখছিলাম সম্মিলিতভাবে ফেসবুকে। আগানোর তো একটা এগুলো চিন্তা যেহেতু ভাবনা বট আছে। আইডি ছিল, এগুলো তো আমার কিছু করার নেই। পরে আমি টেলিগ্রামে যেটা দেখেছিলাম যে একটা এআই জেনারেটেড পর্ন ভিডিও, পরে আমি হচ্ছে সেটার জন্য মামলা করেছি। আমি এখন পর্যন্ত 3টা মামলা করেছি, মানে 3টা সেক্টরের। একটা মামলায় জানে সবাই, আর বাকি 2টা এখনো সেভাবে বলিনি কাউকে। তো 3টা মামলার পরে হচ্ছে আপডেট, কোনো আপডেট নেই, নো আপডেট। বাট আমি নিজেকে নিজের জন্য বলি যে মানে আমি করেছি, আমি মামলা করেছি, আমার জায়গা থেকে যেটুকু করার ছিল সেটা আমি করেছি। বাট আফটার অল যে ইফেক্ট আমি পেয়েছি সেটা হলো দুইটা হচ্ছে, দুইটাতে আমি দেখেছি যে একটা হচ্ছে যে এআই জেনারেটেড যে ভিডিওটা আমি দেখেছিলাম, ওই চ্যানেলের অনেকগুলো ভিডিও ছিল টেলিগ্রামে। তো অন্য মেয়েদের ভিডিওগুলো কিন্তু আছে, কিন্তু আমার ভিডিওটা তারা ডিলিট করে দিয়েছে। তো এখান থেকে কিভাবে বোঝা যায় যে এই এই লোকগুলো কিন্তু আমাদের আশেপাশেরই, যারা এসব করছে। কারণ তারা কিন্তু ভয় পাচ্ছে যে আমি মামলা করেছি, আমারটা ভয় পাচ্ছে। কোনো অ্যাকশন না নিলেও সে কিন্তু ভয় পাচ্ছে, আমারটা সরিয়ে ফেলেছে, কিন্তু অন্য মেয়েদের গুলো আছে। আবার আমি হচ্ছে কয়েকদিন আগে রিসেন্ট ছাত্রী সংস্থার একটা ফেক পেজ, যেটা হচ্ছে ছাত্রী সংস্থা নামে পরিচালিত হচ্ছে, সেখানে হচ্ছে আমার একটা ছবি ইউজ করে তারা, যে আমি তাদের মেম্বার এরকম একটা। পরে আমি ফেসবুকে সেই ছবিটা স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করেছি যে যদি আমার ছবি না সরে আমি মামলা করব। তো দেখুন, ছাত্রী সংস্থার একটা পেজ, যেটাতে 20,000 ফলোয়ার আছে, লাইক আছে, সে কিন্তু আমার লাইক পায়নি বা আমাকেও সে ফলো করে না। কিন্তু আমি যখন স্ক্রিনশট নিয়ে এইটা পোস্ট করলাম, সেটা সে কিভাবে দেখলো? সে কিন্তু একটু পরে সরিয়ে ফেলেছে ছবিটা, ভয় পেয়েছে। কারণ আমার আশেপাশের মানুষগুলো এই পেজ গুলা চালাচ্ছে, আমি শিওর। এটা মানে এটা একটা কমন সেন্স, এইটুকু থেকে তো আমাদের বোঝা যায়। এই জন্য আমার কাছে মনে হয় যারা হচ্ছে মনে করে যে চুপ থাকলে মানে চুপ থাকাটাই সলিউশন, আমি তাদেরকে বলবো যে সাউন্ড গুলো রেজ করা উচিত। সাউন্ড রেজ গুলো সলিউশন আসে, হয়তো সাথে সাথে পাবো না, কিন্তু একদিন না একদিন সলিউশন আসবে। এবং ওই যে জুবা যেটা বললো সেটাই,
আমি আমার প্রতিপক্ষকে জয়ী করে দিব যদি আমি চুপ করে যাই। ওরা তো আমাদেরকে চাই এটাই যে আমরা চুপ করে যাই, আমরা কথা না বলি। কিন্তু আমরা যদি কথা না বলি তাহলে তো তারা জয়ী হয়ে গেল। তো এই পথটা আসলে জুমা যেরকম ছেড়ে যাচ্ছে না, আমিও ছেড়ে যাচ্ছি না। হয়তো কিছু অনলাইন অ্যাক্টিভিটি আমাদের কমে যাবে, হয়তো বা কিছু প্রোডাক্টিভিটি কমে যাবে, কিছু মেন্টাল ট্রমা হবে। আসলে এই পথগুলো আসলে ট্রমা হবে, বা এই পথগুলো খুব স্ট্রাগলের, এটা আমরা জানি, এটা জেনেই আমরা এখানে এসেছি। এটাও একটা পয়েন্ট যে এগুলোর সাথে আমাদেরকে আসলে স্ট্রাগল করতে হবে, আমাদেরকে এগুলো ফেস করতে হবে, এবং এই জায়গাগুলোকে আমাদের পরের যে জেনারেশন আছে তাদের জন্য স্মুথ করে যেতে হবে, যেন নারী বলে আলাদা করে আর ট্রমা ক্রিয়েট না হয়। এই জিনিসগুলো আমাদেরকে আসলে চেঞ্জ করে যেতে হবে। আই থিঙ্ক এই যে আপনার যে এই একটা দৃঢ় মনোবল বা এই যে হার না মানা মানসিকতা, মানে সেটার জন্যই তো আপনি অলমোস্ট প্রায় 10 বছরের বেশি সময় ধরে আপনি অনলাইন অফলাইন দুই জায়গাতে অ্যাক্টিভিজম থ্যাংক ইউ। চালিয়ে যেতে পারতেছেন আসলে। তো আপনার আরো একটা বড় কাজ যদি আমি বলি, যেটা আমি ফলো করেছিলাম, যে শেখ হাসিনার আমলেও আপনি টিএসসি তে মেয়েদের নামাজের জন্য আলাদা একটা জায়গার জন্য কাজ করে যাচ্ছিলেন, তখন পারেননি। কিন্তু 5 আগস্টের পরে এসে আমরা দেখলাম যে মেয়েদের একটা আলাদা নামাজের জায়গা হয়েছে টিএসসি তে। তো তখন কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন, বা 5 আগস্টের পর এটা কিভাবে সম্ভব হলো, সেটা যদি একটু শেয়ার করতেন সাকিব আপু। তখন তো বাধা একটাই ছিল, ছাত্রলীগ। ছাত্রলীগ ছাড়া আর কোনো বাধা ছিল না। আমাদের টিচাররা কেউ কিছু বলেনি, আমরা কিন্তু নামাজের জায়গাটা একদম কমপ্লিট করে ফেলেছিলাম আমাদের অর্থায়নে। আসিফ মাহমুদ ভাই, কাদের ভাই, তারা ছিলেন, আমরা সবাই মিলে নামাজের জায়গাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছিলাম। আসিফ ভাই, কাদের ভাই, ওনারা হচ্ছে পর্দা লাগাচ্ছিলেন দেয়ালে, আমরা নিচে, আমি সুমি আপু ছিল আমার সাথে, উনি হচ্ছে, আমরা ঝাড়ু দিয়ে জায়গাটা ক্লিন করে ফেলছিলাম, কার্পেট বিছিয়ে দিচ্ছি, আমরা সেখানে জোহর নামাজ পড়ছিলাম। পরে রাতে হচ্ছে ছাত্রলীগ ভেঙে দিতে প্রশাসন চুপ ছিল। তো 5ই আগস্টের পর যেটা হয়েছে, আমরা চেয়েছিলাম একটা অর্গানাইজড নামাজের জায়গা মেয়েদের জন্য, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সবাই বলে যে টিএসসিতে কেন নামাজের জায়গা দরকার। তো আমার আমার কাছে মনে হয় টিএসসিতে কেন নামাজের জায়গা দরকার না। যেখানে ছেলেদের একটা নামাজের জায়গা আছে, সেখানে মেয়েদের একটা নামাজের জায়গাতে কি পরিমাণ সমস্যা এটা আমি বুঝি না। তো আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসে গ্রিন ফিউচার ফাউন্ডেশন কাজ করছে এখন। তো ওদের মাধ্যমে হচ্ছে ওরাই আমাদেরকে অর্থায়ন করেছে, আমাদের ক্যাম্পাসের আসলে খুব একটা বাজেট ছিল না। তো তাদের অর্থায়নে তারাই স্পন্সর দিয়েছে, তারাই হচ্ছে এটা ম্যানেজ করেছে। আর যেটা হয়েছে, প্রশাসন এটাতে, মানে এটাতে তো কি বলবো, বিরোধিতা করারও কোনো ব্যাপার না, তাই না? প্রশাসন এটাতে সম্মতি দিয়েছিল, আমরা হচ্ছে সেভাবে কাজ করেছি, এবং আল্লাহ হয় না, আল্লাহ যখন আমরা অপেক্ষা করি তখন একটা ভালো জিনিস পাই। তো আমার কাছে মনে হয় এটাও সেরকম একটা ব্যাপার। আমরা আগে যেরকম করেছিলাম, ওয়েল প্ল্যান ছিল না। আমরা কোনো রকম আমরা ছেলেমেয়েরা 2022 সালে একরকম করে করেছিলাম, কিন্তু 2025-এ এত সুন্দর করে আমরা অর্গানাইজ করে করেছি যে জুমা মেবি মাঝে মাঝে যায়, আমি মাঝে মাঝে কাজ না থাকলেও টিএসসি তে নামাজের জায়গায় গিয়ে বসে থাকি। আমার ভালো লাগে, যে মানে একটা শান্তি লাগে যে কিন্তু 2022-এর পর একটা আমি কিন্তু অর্জন, ভাবিনি। অধিকার আদায় করতে হ্যাঁ, পারছি। আমার কাছে মনে হয় যে মানে 2022-এ আমি আসলে এত কষ্ট পেয়েছিলাম ওই ব্যাপারটার জন্য। তখনও কিন্তু আমাকে প্রচুর পরিমাণ বুলিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি ফেসবুক আইডি অফ করে ফেলেছিলাম। তো সেই সময় ওই কষ্টটা আল্লাহ এত সুন্দর করে যে ফেরত দিবেন, এটা আমি কখনো কল্পনা করিনি। তো আমার কাছে মানে এটা আল্লাহর প্রতি একটা ভালোবাসার একটা আরেকটা জায়গা, যে আল্লাহ হচ্ছে কোনো কিছু অপেক্ষার পরে এত সুন্দরভাবে ফেরত দেন। এবং আসলে আমাদের আগের প্রশাসনের যে ব্যাপারটা ছিল, তাদের তো কোনো মেরুদণ্ড ছিল না। তারা হচ্ছে জাস্ট আমাদের দল সরকারকে সরকার সার্ভ করার জন্য থাকতো, এরকম একটা ব্যাপার। ছাত্রলীগ নিয়ে গেছে, ইটস ওকে। আমাদেরকে যে সাপোর্ট দিবে, আমাদেরকে যে সিসিটিভি ফুটেজ দিবে, এটাও তারা দেয় নাই। ইভেন তারা এত ভয় পেয়েছিল, তারা ছেলেদের নামাজের জায়গা বন্ধ করে দিয়েছিল। ছাত্রলীগ যখন মেয়েদেরটা ভেঙে দিয়েছিল 2022-এ, তখন ছেলেদের নামাজের জায়গাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তো এত ভীতু একটা প্রশাসন থেকে আমরা এর চেয়ে ভালো কিছু আসলে আশাও করতে পারি না। তো 2025-এ এসে এই যে আমরা বললাম যে হতাশ হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু আমরা আশা আলো অনেকগুলো ব্যাপারে দেখি। আমরা একটা ভালো প্রশাসন, প্রত্যেকটা ক্যাম্পাসে প্রশাসন অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে, স্টুডেন্টদের কথা শুনছে, স্টুডেন্টদের জন্য কাজ করছে, এই ব্যাপারগুলো প্রয়োজন। এবং এর সাথে যদি বলে রাখি যে এই জন্য ডাকসু প্রয়োজন, স্টুডেন্টদের জন্য কাজ করার জন্য প্রত্যেকটা ক্যাম্পাসে এই ইয়েগুলো প্রয়োজন, যেন হচ্ছে স্টুডেন্টদের জন্য আরো বেশি কাজ করতে পারে। কারণ ক্যাম্পাস গুলোতে যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি না হয়, তাহলে স্টুডেন্টরা অনেক বেশি ভোগে।
অনেক বেশি গণরুমের মধ্য দিয়ে যাইতে হয়, অনেক বেশি র্যাগিং এর মধ্যে দিয়ে যাইতে হয়, অনেক বেশি ট্যাগিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তা আমরা আমাদের ক্যাম্পাস গুলাকে আসলে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে, এই জন্য আমাদের ডাকসু প্রয়োজন, জাকসু প্রয়োজন, সবগুলা ক্যাম্পাসকে সুন্দর করে গুছিয়ে নেওয়া প্রয়োজন আমাদের। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটা সময়, যে সময়গুলোতে আমরা আমাদের শিক্ষাঙ্গনকে, স্টুডেন্টদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবো। জি। তো এই যে আমরা যে নামাজের মেয়েদের নামাজের জায়গা নিয়ে একটা আহ, ধোঁয়াশা দেখলাম, যেটা স্বৈরাচারী সরকারের সময় হয়নি, এবং আমরা নারীদের নিয়ে বিভিন্ন বৈষম্যের জায়গা ছেলেদের চেয়ে অনেক বেশি, তাদের সব জায়গায় মোটামুটি স্ট্রাগল করে জায়গা করে নিতে হয়। একটা ছেলের একটা রাস্তা অতিক্রম করতে যদি 50% কষ্ট হয়, মেয়েদের সেটা 100% কষ্ট করে অর্জন করে নিতে হয় নানা রকম স্ট্রাগলের কারণে। তো রাজনীতির ময়দানটা তো আরো বেশি নোংরা, সেখানে ছেলেদের সাথে নোংরামি যতটুকু হয়, মেয়েদের সাথে তার চেয়ে বেশি হয়। তো এইখানে আবার রিসেন্টলি সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে নানা রকম কথাবার্তা চলছে। 50 আসন নাকি 100 আসন, অথবা কি প্রক্রিয়ায় নির্বাচিত হবে নারীরা সংসদে। তো এটা নিয়ে তো নানা জায়গায় নানা রকম মতামত হচ্ছে। তো জুমা আপু, আপনি একটা আহ, সংগঠনের পার্ট, আপনার সংগঠনের একটা মতামত আছে, আপনার একটা ব্যক্তিগত মতামত আছে। তো সেইটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে এই ব্যাপারটা নিয়ে আপনার কিভাবে ভাবছেন। আচ্ছা, আমাদের যেটা লাস্ট সংবাদ সম্মেলন ছিল ইনকিলাব মঞ্চের, সেখানে আমরা এই দাবিটা জানিয়েছিলাম। আমাদের একটা প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাটা এরকম যে, এখন যেটা পুরাতন পদ্ধতি, যেটা সনাতনী পদ্ধতি, যে যেই দল যত শতাংশ হচ্ছে ভোট বা আসন পায়, সে হচ্ছে ততটা নারী আসনে তারা বরাদ্দ পায়। আমাদের যেটা প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কত শতাংশ নারী ভোট, কত শতাংশ পুরুষ ভোট, সেটা কিন্তু গণনা করা হয়। একেবারে একদম আগে থেকেই আরকি সেটা করা হয়। সেখানে যেহেতু নারীর হিসাব কত করে থাকে। শতাংশ ভোট কাকে দিল, সেটার একটা আমাদের কাছে থাকে। কোন দল কত শতাংশ নারী ভোট পেল, কত শতাংশ পুরুষ ভোট পেল, সেটার একটা যেহেতু অলরেডি একটা আছে, সিস্টেম আছে। হ্যাঁ, হিসাব থাকে। এখান দিয়ে আমাদের যেটা প্রস্তাবনা সেটা হলো, যেই দল যত শতাংশ নারী ভোট পাবে, সে সংসদে তত শতাংশ নারীর আসন বরাদ্দ পাবে। এটা এজন্যই যে একজন নারী কাকে সিলেক্ট করলো, সেটা বেশি ইম্পর্টেন্ট কতজন কত শতাংশ সংসদে ভোট পেল তার চেয়ে। নারীরা কার কাছে বেশি নিজেদেরকে সেফ ফিল করছে, বা কাদের কাছে নিজেদের ভোটটা জানাচ্ছে, বা নারীরা সংসদে কাদেরকে চাইছে, সেটার একটা প্রতিফলন দেখতে আহ, পাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। এজন্য এটা আমরা আমাদের প্রস্তাবনা প্রায় যে অনুষ্ঠানের যত শেষের দিকে। যত আহ, শতাংশ নারী একটা ভোট কমন যেই প্রশ্ন দল দুইজনের পাবে, প্রতি, সে আমরা একে তত একে শতাংশ আপনাদের নারী আনসারটা আসনটা পাক। শুনবো। তো এটাই আরকি আমাদের ডাকসু প্রস্তাবনা। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আমরা দেখলাম যে আহ, 10 জন টিচারের নিয়ে একটা একটা কমিটিও করা হয়েছে, এবং খুব সম্ভবত জুলাইয়ের 31 তারিখের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব বলেও কোথাও কোথাও দেখলাম। তো ডাকসু নিয়ে আপনাদের কার কি পরিকল্পনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, বা যদি অংশগ্রহণ করে থাকেন কি উদ্দেশ্যে, আপনার মানে কোন উদ্দেশ্যটা পূরণ করার জন্য আপনি ডাকসুতে যেতে চান? আগে সাকাফি আপুকে শুনতে চাই। আহ আমি যেটা বলতে চাই যে আমি ডাকসুতে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে শখ শখ থেকে না, এটা হচ্ছে আমার দায়িত্ববোধ থেকে। তো আমার কাছে মনে হয় যে ক্যাম্পাসটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পড়াশোনার জন্য। আমাদের যেটা পড়াশোনা ছাড়া সব হয়, কিন্তু পড়াশোনাটাই হয় না ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে একটা সুস্থ পরিবেশ এবং ক্যাম্পাসে পড়াশোনার একটা পরিবেশ ফিরিয়ে আনা, এবং স্টুডেন্টদের যে ভোগান্তিগুলো আছে সেগুলো দূর করা ডাকসুর একটা মেইন পারপাস। আর যেটা বললেন যে কি কাজ করব, অ্যাকচুয়ালি কাজ কি করব মানে কাজ তো আসলে হচ্ছে। অনেক রকম কাজ থাকে, যে মানে একটা স্পেশাল উদ্দেশ্য থাকে না, যে আমি এটা করবোই, অন্য অনেক কিছুই তো করব, কিন্তু এটা আমি করবোই, একটা আমার স্পেশাল যে ফোকাসটা এরকম। আমার স্পেশাল ফোকাসটা থাকবে হচ্ছে ক্যাম্পাসে আমাদের যারা নারী আছে তাদের কমন রুম গুলো, এবং তাদের হচ্ছে যে সাফারিংস গুলো আছে। যেমন আমাদের অনেক নারী শিক্ষার্থী আছে যারা হচ্ছে বাচ্চা নিয়ে পড়াশোনা কন্টিনিউ করছেন। তো একটা ডে কেয়ার সেন্টার, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার, একটা সুন্দর নামাজ রুম, এসকেস থাকবে, উজুখানা থাকবে। তারপরে এরকম আমি এই জিনিসগুলো নিয়ে ক্যাম্পাসে হচ্ছে অ্যাকচুয়ালি নারীদেরকে নিয়ে নারী কেন্দ্রিক কাজগুলোতে ফোকাস রাখতে চাই। কারণ আমার কাছে মনে হয় নারীর সমস্যাগুলো অ্যাকচুয়ালি নারীরা সবচেয়ে ভালো বুঝে, তারা ফেস করে।
যেমন ভাইয়া যদি একটা ব্যাপার বলি যে আমি যখন নিকাব করতাম না, আমি কিন্তু কখনো বুঝতাম না যে নিকাবের কারণে হ্যারাসমেন্ট আসলে কেমন মেন্টাল ট্রমা হয়। হ্যাঁ, আমি কখনো আমি নিকাব করার আগ পর্যন্ত যখন মেয়েদের নিকাব নিয়ে অনেক ইস্যু হয়েছে, আমি কোথাও কিন্তু মানে অনলাইনে প্রতিবাদ করেছি, কিন্তু আমি নিজে প্রেজেন্ট থাকিনি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল এটা ওরা ডিল করুক, এরকম মনে হয়েছিল। কিন্তু আমি যখন ফেস করেছি, আমার তখন মনে হয়েছে অ্যাকচুয়ালি যখন নিজে সাফার করি, তখন আমরা কথা বলতে পারি না, আমাদের অনেক হেজিটেট হয়। তো অনেক নারী আছে যারা কথা বলতে পারে না, যারা আল্লাহ কিন্তু সবাইকে সব রকমের ক্ষমতা দেন না। তো সবার কথা বলার অ্যাবিলিটি নাই, সবার ভয়েস রেজ করার অ্যাবিলিটি নাই। তো সেক্ষেত্রে আল্লাহ যেহেতু আমাকে এই জিনিসটা দিয়েছেন, আমি নারীদের জন্য ক্যাম্পাসে কাজ করতে চাই, এবং নারীদের যারা ভয়েস রেজ করতে চায় না, তাদের পারে না বা চায় না, তাদের ভয়েস গুলো আমি আমার হয়ে রেজ করতে চাই। জি, অনেক ধন্যবাদ আপু। জুমা আপু, আপনার কি মতামত ডাক শুনে? আপনি কি অংশগ্রহণ করবেন কিনা? আমার ডাকসু নিয়ে আসলে আমি কখনোই পলিটিক্স এ জড়াতে চাইনি, ট্র্যাডিশনাল যে পলিটিক্স। তো ডাকসুতে গেলে আসলে অ্যাপলিটিক্যাল আর থাকার সুযোগ নেই। যদিও আমি এখনো অ্যাপলিটিক্যাল না। তবে আমার যেটা ভাবনা, আজকেও সাকাফি আপু আমাকে বুঝাচ্ছিলেন যে, "তুমি যদি এই জায়গায় না আসো, যারা আসবে তাদের উপর কতটা রিলে করা যায়।" আম যেহেতু সাকাফি আপু যাচ্ছে বা আরো অনেকেই যাচ্ছে আ আমাদের নারীদের মধ্য থেকে। তো আমি এই জায়গাটা এমনভাবে বলতে পারি যে, এখানে যাওয়ার আসলে অনেক মানুষ আছে। কিন্তু আমি যে কাজটা করছি ইনকিলাব মঞ্চের হয়ে, আমি এতগুলো অনেকে আমার কাছে এরকমভাবে বলে যে, "এতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে কাজ করে।" ইভেন আমাকে সব ধরনের চারিত্রিক অপবাদ দেওয়া হয়েছে। তো আমি আসলে আ মানে এই জায়গায় কিন্তু আমি সরে গেলে আর কেউ আসার নেই। ডাকসু অনেকের করার আছে। কিন্তু আমি চাই যে আমি এখন যে কাজটা করছি কালচারাল ফিল্ডে, এই কাজটা করার জন্য আরেকটা মেয়ে আগায় আসবে না। সো এই জায়গা থেকে আমি আমার ফোকাসটা সরাতে চাই না। এবং ক্ষমতা এমন একটা জিনিস যে যেটা মানুষকে বেপরোয়া করে ফেলে। ক্ষমতা থেকে যত দূরে থাকা যায় আমি মনে করি ততই ভালো। আহামরি কিছু ক্ষমতা না পেলেও আমি চাই না যে আমার এই জায়গা থেকে ফোকাস সরে অন্যদিকে যাক। যেহেতু এই জায়গায় আমাকে দরকার বলে আমি মনে করি। এবং ইনকিলাব মঞ্চ থেকে আম আমাদের অনেকে প্রশ্ন করেছে প্যানেল দিবে কিনা। আমরা এখনো সে ধরনের কোন চিন্তাভাবনা করিনি। আমরা আগে যেহেতু এই কালচারাল জায়গাটার ফাইটটা এত বেশি কঠিন। এই জায়গায় আসলে আমাদের কাছে মানুষে প্রশ্ন করেছে, ইনকিলাব মঞ্চের এত সাপোর্টার কিন্তু তাদের কমিটি কেন এত ছোট বা তারা কমিটি দেয় না কেন? এটা এই কারণেই দিই না। কারণ আমরা চাই না যে আমাদের এই ফেম বা আমাদের এটাকে ব্যবহার করে কেউ আ অন্য কোনো কিছু গেইন করার চেষ্টা করুক। তো আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার হয়ে কাজ করছি তৈরি করার জন্য। যেখান দিয়ে একটা হাব তৈরি হবে, যেখানে বাংলাদেশপন্থী যেসব মানুষ আছে, সে যে আইডিওলজিরই হোক না কেন, হোক সে বাম ঘরানার হোক, সে ডান ঘরানার, সে যাতে এসে বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশপন্থী বাম তো খারাপ না। বা যারা বাংলাদেশকে প্রচন্ড ভালোবেসে ডানপন্থার সাথে জড়িত, তারা তো খারাপ মানুষ না। যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য একটা হাব তৈরি করার আমরা চেষ্টা করছি। যেখান দিয়ে মানুষের আইডিওলজিটা, যে কালচারাল ফেসিজমের যেটা আমাদের মননে মগজে যেই কালচারাল ফেসিজম যেটা ঢুকে গিয়েছে, সেটা থেকে হালকা যদি আমরা একটু বাংলাদেশের দিকে আসতে পারি, বাংলাদেশ পন্থার দিকে আসতে পারি, সেটার চেষ্টা আমরা করে যাচ্ছি। এজন্য আমি আপাতত ডাকসু নিয়ে ভাবছি না। আর ডাকসু আমি চাই যারা করতেছে তাদের মধ্যে ইন আমি প্রত্যাশা করি যে যেহেতু এখন ফেসিবাদ পরবর্তী সময়ে সবাই জুলাইয়ের যোদ্ধারাই সামনে আসবে, এবং আমার মনে হয় না সেখানে এমন কেউ আ করার সুযোগ পাবে, এমন কিছু করার সুযোগ পাবে যেখানে অনেক ক্ষমতার ধন্যবাদ। আসলে পাওয়ার পেয়ে কেউ আপনাদের সাথে বেপরোয়া কথা হয়ে বলার যাবে। আগ সো আমি পর্যন্ত এটা থেকে সত্যি একটু বলতে দূরেই থাকতে আমার চাই এবং কাছে ইনকিলাব মঞ্চকে এমন আরো সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মনে জন্য হয় নাই এই যে আমি জায়গায় আজকে ফোকাসটা রাখতে চাই। অন্যভাবে জুলাইটাকে দেখবো বা নতুন করে জুলাইটাকে জানবো। কিন্তু এই ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আপনার সাথে কথা বলার পর আমার মনে হইতেছে যে আমি জুলাইটাকে একটু অন্যভাবে দেখতেছি এখন, বা যেগুলা জানতাম না, যেগুলা শুনতাম না, একজন সাকাফিয়াপুর ১৭ টা লাশ নিজের চোখে দেখা, কিংবা আপনার একটা মানুষকে নিজের চোখের সামনে মরে যেতে দেখার যে এক্সপেরিয়েন্স, এগুলো আসলে আমাদের ভেতরে জুলাইটাকে আবার নতুন করে ওন করতে শেখায়। আমি আশা করব আমাদের দর্শকরা যারা এটা শুনবে, তারা প্রত্যেকেই জুলাইকে নিজের ভেতর থেকে ওন করবে, এবং আমরা সবাই জুলাইকে সামনে রেখে শহীদদেরকে যথাযথ সম্মান দিয়ে আমরা, তারা যেই কারণে নিজের জীবন দিয়ে আমাদের একটা নতুন স্বাধীনতা দিয়ে গিয়েছে, সেই স্বাধীনতা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে। অনেক ধন্যবাদ আপু আপনাদের দুইজনকে আহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ১ ঘন্টার কথা বলে প্রায় আমরা ১.৫ ঘন্টার মতো সময় নিয়েছি। এক্সট্রা সময় দেওয়ার জন্য আপনাদেরকে এক্সট্রা ধন্যবাদ। আল্লাহ হাফেজ।